আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম খান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমাদের ইডব্লিউ ভিলা মেডিকার পেজ থেকে এটা আমাদের থার্ড লাইভ প্রোগ্রাম। নিয়মিত আসতে চেষ্টা করছি এবং ওয়েট করবো আপনাদের রেসপন্সের জন্য, ট্রাই করব হচ্ছে আপনাদের কিছু প্রবলেম নিয়ে কথা বলার জন্য এবং সেগুলোকে সলভ করার জন্য। কিছুক্ষণ ওয়েট করি, আমাদের ভিউয়ার্স একটু বাড়ুক। সো স্বভাবতই আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদের লাইভের আগে করা হয়, সেটা যেমন লাস্ট দুদিন আগে আমাদের অ্যাডভার্টাইজমেন্টে গিয়েছিল। অনেকে হয়তো নোটিস করেছেন যে আমরা আজকে কথা বলবো চুলের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো নিয়ে এবং আমাদের কিছু প্রবলেমের সলিউশন করার ট্রাই করব। আপনাদের কাছে কোশ্চেন আশা করছি। আর আমাদের যে পিআরপি থেরাপি আছে, এটা নিয়ে আমরা একটু আজকে ডিসকাস করব। সো এমডি হাসিফ ইসলাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আসিফ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? সো আমরা এই লকডাউন সিচুয়েশনে বাসায় বসে কে কী করছি? সবাই নিশ্চয়ই নিজের উপর একটু সৌন্দর্য চর্চা নিয়ে একটু ট্রাই করছি আমরা সবাই। কেউ হয়তো চুল নিয়ে, কেউ হয়তো নিজের স্কিন নিয়ে। ইটস গুড, বাট আমি অবশ্যই বলবো যদি আপনারা যে যাই করতেছেন না, সেটা যদি একটু সায়েন্টিফিক্যালি একটু কোনো লাইক অথেন্টিক এমন কিছু করেন যেটাতে আসলে কাজ হয়। অকারণে এমন কোনো কিছু লাগিয়ে নিজের স্কিনটাকে খারাপ করবেন না, চুলটাকে খারাপ করবেন না। কারণ এমন অনেক কিছুই আছে, কেউ হয়তো বিভিন্ন ধরনের ভেষজ উপাদানগুলো ইউজ করছেন, কেউ হয়তো আমাদের যে কিচেনে যে অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অনেকেই ইউজ করছেন। সো খেয়াল করতে হবে যে আপনার স্কিনে কোন জিনিসটা স্যুট করে, সেরকম কোনো কিছু ইউজ করার জন্য। অকারণে এমন কোনো কিছু ইউজ করবেন না যেটা আপনার স্কিনটাকে আরও খারাপ করে দেয়। আমরা কিছুক্ষণ আরও ওয়েট করি। আসলে আমি ওয়েট করছি ভিউয়ার্স বাড়ার জন্য এবং কিছু কোশ্চেন এক্সপেক্ট করছি আসলে। সো আচ্ছা, যদি আমরা আই থিঙ্ক আমরা শুরু করতেই পারি, কিছু কথা বলতেই পারি ইন জেনারেলি। লাইক যেহেতু আজকে আমাদের টপিকটাই হচ্ছে চুল নিয়ে, সো আমি একটু শুরু করি যে হেয়ার ফলটা কেন হয়। কারণ আমার দেখা যায় যে অনেক ফোনই আসে আমার এই লাস্ট ফিউ ডেজ, এই লকডাউন সিচুয়েশন। আমি যেমন টেলিমেডিসিন করছি খুব বেশি। সো এই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমি যদি 100 মেসেজও পার ডে রিসিভ করি, এর মধ্যে দেখা যাচ্ছে যে মোর দেন 50% টেক্সটই আসছে হচ্ছে হেয়ার ফল প্রবলেম নিয়ে। সো আই থিঙ্ক হেয়ার ফলটা কেন হয় সেটা নিয়ে আমি একটু ডিসকাস করি আজকে। চিন্তা করতে, হ্যাঁ, হেয়ার ফল অলওয়েজ আমাদের মনে করতে হবে যে হেয়ার ফলটা কেন হয়, প্লাস হচ্ছে এর ট্রিটমেন্ট। হেয়ার ফলটা কেন হয় সেটা একটু বলে নিই আগে। হেয়ার ফলটা দেখা যায় যে আমাদের দেশে আগে যেমন ছিল, গ্রামের যারা থাকতেন তাদের হয়তো এই ধরনের প্রবলেম ছিল যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো খুব বেশি হতো, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া খুব বেশি হতো, যার কারণে হেয়ার ফলটা খুব বেশি হতো। কিন্তু এখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো নেই, কারণ আমাদের গ্রামেও এখন এতটা প্রভার্টি বা দারিদ্রতা নেই যেখানে হচ্ছে মানুষ একেবারেই না খেয়ে আছেন। এখন যে প্রবলেমটা হয় ম্যালনিউট্রিশন বা নিউট্রিশনের অভাবটা, সেটা হয় বেসিক্যালি ডায়েট চার্ট মেনটেন করতে চেয়ে। এখন আমরা কিন্তু সবাই নিউট্রিশনিস্টের কাছে যে ডায়েট চার্টটাকে ফলো করি না, দেখা যায় নিজে থেকেই একটা কিছু অ্যাপ্লাই করাটা, একটা নিয়ম মানার চেষ্টা করি, যেটা হচ্ছে ফুডটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আমরা যা খেতাম তার চেয়ে কমিয়ে নিয়ে আসি, কিন্তু আমরা জানি না যে কোন ফুডটা আসলে আমাদেরকে খেতে হবে আর কোনটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সো এটা থেকে দেখা যাচ্ছে একটা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হয়ে যায়, যার কারণে হেয়ার ফল অনেক বেশি হয়। তাছাড়া হচ্ছে হেয়ার ফলের আরও অনেক ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে
আমাদের ইদানিং আমরা দেখা যায় যে অনেক বেশি হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করছি, পার্লার গোয়িং হয়ে গেছি অনেকে। সো এক্ষেত্রে কী হয় যে আমরা বাসায় বসে হয়তো জেল ইউজ করছি রেগুলার বেসিসে, ফোমিং কিছু কম্পোনেন্ট আছে সেগুলো ইউজ করছি হেয়ারের জন্য, ভাবছি হয়তো যে হেয়ারটা সেট করলে সুন্দর হবে বা সিল্কি হবে, বেসিক্যালি কিন্তু সেরকম কিছু হয় না, সেটা হেয়ারটাকে ড্যামেজ করে। দ্যাট মিনস হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো। তাছাড়া হচ্ছে কি আরও হেয়ার ফলের কারণ হচ্ছে এখন আমরা যেমন রিবন্ডিং করতেছে, স্ট্রেটনিং, পার্মিং, এই ধরনের যে কাজগুলো আমরা অনেকেই পার্লারে যে করি, সেটা কিন্তু হেয়ার ফল হওয়ার অনেক বেশি একটা ইম্পর্টেন্ট রিজন। দেন এছাড়াও দেখা যায় যে হেয়ার ডাই মিনস ছেলেরা যেমন হয়তো ছেলেরা, শুধু ছেলেদের কথা না, ছেলে মেয়ে সবাইকেই দেখা যায় যে কিছুটা হয়তো পাকা চুল দেখা যাচ্ছে, গ্রে হেয়ার, সেটার জন্য হয়তো ডাই ইউজ করছেন। এটা কিন্তু আসলে একটা সময় যে দেখা যায় এখন আপনার যতটা হেয়ার গ্রে কালার আছে, আপনি ডাই ইউজ করতে করতে দেখা যাবে যে এটা আরও বেশি, একটা সময় যে এই গ্রে হেয়ারটা আরও অনেক বেশি হয়ে যাবে, প্লাস হেয়ার ফলটা কিন্তু খুব হয়, প্লাস হচ্ছে হেয়ারের হেলথটা কিন্তু ওভারঅল হেয়ারের হেলথটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তাছাড়া ডাস্ট, আনক্লিন, আনহাইজিনিক যে কন্ডিশন, সেটা অনেক বড় একটা রিজন হেয়ার ফল হওয়ার জন্য। দেখা যায় অনেকে হয়তো কয়েকদিন হয়ে গেছে হেয়ারটাকে শ্যাম্পু করছেন না বা ক্লিন করছেন না প্রপার ওয়েতে, সে কারণে কিন্তু হেয়ার ফল খুব বেশি হতে পারে। বাট হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, অনেকেই আছেন যে দেখা যায় এভরিডে আপনারা হেয়ারটাকে ওয়াশ করছেন, শ্যাম্পু ইউজ করছেন বা কেউ সোপ ইউজ করছেন। সো এতে কি হয় যে হেয়ারের যে টেক্সচারটা সেটা কিন্তু নষ্ট হয়, বিকজ সোপের মধ্যে অনেক বেশি ক্ষার থাকে, অ্যালকালি থাকে, যার কারণে হেয়ার ফলটা খুব বেশি হয়, হেয়ারটা নষ্ট হয়ে যায়। স্কিনটা কিন্তু আলটিমেটলি হেয়ারের যে আমাদের মাথার যে স্ক্যাল্পটা, চামড়াটা, সেটা কিন্তু ড্রাই হয়ে যায়, ড্রাইনেসের কারণে কিন্তু ড্যান্ড্রাফ হতে পারে বা আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো এটা থেকেও কিন্তু হেয়ার ফল হয়। আই থিঙ্ক আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে হেয়ার ফলের আসলে অনেক রিজন থাকে। সো ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হয় যে হেয়ার ফলের রিজনটা কি, সেই ওয়াইজ আমাদেরকে ট্রিটমেন্টে আসতে হয়। এর মধ্যে অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, আমি ট্রাই করি কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। শিখা কোশ্চেন করেছেন, আপু আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কিভাবে কথা বলবো? মেসেঞ্জারে কথা বলতে পারি? আমার কিছু প্রবলেম নেই। অবশ্যই শিখা, আমার সাথে কথা বলতে পারেন আপনি। আমার এই পেজ, আমাদের যে ইডাব্লিউ রিভিল আমেরিকার পেজ কিংবা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা নক করতে পারেন, আপনার প্রবলেমটি লিখতে পারেন, বা আমাদের ইডাব্লিউর যে আপনার একটা ফোন নাম্বার দেওয়া আছে পেজের মধ্যে, আপনারা সেখানে কল করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন ক্লিনিকে। আমরা ওপেন আছি, এখন রোজা, তারপরেও কিন্তু আমরা সেই মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত অলমোস্ট 10 থেকে 4:30 পর্যন্ত আমরা ওপেন আছি, আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। নূর আফরিন, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার আমার থাইরয়েড প্রবলেম, বাট রেঞ্জ বাট অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করি না, আমি কি করব এখন? আচ্ছা, থাইরয়েডের প্রবলেম কিন্তু নূর হেয়ার ফলের একটা রিজন, হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েডিজম দুটোই কিন্তু তো হেয়ার ফলের জন্য খুব একটা বড় কারণ হতে পারে। সো যদিও আপনি বলেছেন যে আপনার হরমোন লেভেলটা হয়তো এখন নর্মালি থাকছে, নর্মাল থাকার পরেও কিন্তু অনেক সময় হেয়ার ফল হতে পারে, বাট আমি বলবো এছাড়া আরও কোনো রিজন আছে কি না আপনার হেয়ার ফলের। লাইক আমি কিছুক্ষণ আগে হেয়ার ফল নিয়ে অনেকগুলো কথা বলেছি, সো এরকম হতে পারে যে আপনার ওই কারণগুলো থেকেও কোনো কারণ হয়তো বা আপনার আছে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু আসতে হবে, আমি একটু কথা বলবো আপনার সাথে, আপনার হেয়ার ফলের রিজনটাকে ফাইন্ড আউট করতে হবে, দেন উই উইল গো ফর দ্য ট্রিটমেন্ট আর ফার্দার ম্যানেজমেন্ট। আপু আমার বয়স 33, আমার দাড়ি ও মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, একটু বলবেন হলে উপকৃত হব। ওকে, লিয়ান হাসান, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এই সাদা চুল নিয়ে আসলে অনেকেরই আমাদের অনেকেই কমপ্লেন করেন সাদা চুল কী করব। আচ্ছা, ফার্স্ট অফ অল যেমন আমাদেরকে জানতে হবে যে সাদা চুলটা কেন হয় বা হচ্ছে। সুনির্দিষ্ট কোনো কারণ আজ পর্যন্ত জানা যায়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে
জেনেটিক্যাল রিজনটা অনেক ইম্পর্ট্যান্ট। কারো যদি হয়তো বাবা বা দাদা বা মামা নানা এই ধরনের কারো যদি ফ্যামিলিতে এরকম কোনো টেন্ডেন্সি থাকে যে অনেক আর্লি আপনাদের গ্রেইশ হেয়ারটা চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রে হেয়ারের প্রবলেমটা আপনার আসতে পারে। আর আর এছাড়া যদি আমি বলবো, অবশ্যই আমি এটাকে আমাকে বলতে হবে, যেটা না বললেই না, যে কসমেটিক্স ইউজ। আমরা এখন এত বেশি হেয়ারের দিকে, হেয়ারটাকে অর্নামেন্টাল বা করতে এত বেশি পছন্দ করি যে দেখা যাচ্ছে আমরা অনেক বেশি ডাই ইউজ করি, কালার ইউজ করি। কেউ হয়তো মেয়েরা হাইলাইটস করতেছে, বেস কালার ইউজ করতেছে। সো এই কালার ইউজ করা কিন্তু গ্রে হেয়ার ডেভেলপ করার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা রিজন। দেখা যায় যে হয়তো 2-3 বার ড্রাই করলে পরবর্তীতে চুলের গোড়া থেকে নতুন নতুন গ্রে হেয়ার আসা শুরু করে দেয়। তাছাড়া ওই যে বাসায় কিছু জেল ইউজ করা, বা এখনও ড্রাই শ্যাম্পু নামে এক ধরনের একটা হেয়ার হার্ডেনার বের হয়েছে। শুনতে মনে হয় যে ড্রাই শ্যাম্পু, হয়তো শ্যাম্পুটা ইউজ করলে চুলটা অনেক ক্লিন হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেটা না। এই ড্রাই শ্যাম্পু করে কি, যে চুলটাকে আপনি যেভাবে সেট করছেন ও সেটাকে একটা হার্ডেনার হিসেবে কাজ করে। মনে হয় যেন চুলটা সিল্ক হয়ে আছে। দেখতে হয়তো কিছুক্ষণ ভালো লাগবে, বা আপনি যেভাবে সেট করছেন সেটা দেখতে ভালো লাগবে, বাট আলটিমেটলি কিন্তু এটা হেয়ারের জন্য খুব বেশি হার্মফুল। সো এই প্রোডাক্টগুলোর ইউজ আরেকটা কারণ গ্রে হেয়ার ডেভেলপ করার জন্য। অ্যান্ড অ্যানাদার মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন ইজ দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমরা যে ফুড হ্যাবিটে ইদানিং অভ্যস্ত, বেশিরভাগই আমরা ফাস্ট ফুড নিয়ে আছি। তাছাড়া অনেক বেশি আমাদের যে প্রোডাক্টে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি না কেন, যদি আমরা রান্না করে খাই, তারপর দেখা যায় এত বেশি ওগুলাতে প্রিজারভেটিভস ইউজ করা হয়, বা ফুড অ্যাডিটিভস ইউজ করা হয়, কিংবা হচ্ছে হাইব্রিড ভেজিটেবল বা ফিশগুলোও হচ্ছে কেমন কোনো ওয়েতে হয়তো আমাদেরকে দেখা যায় পুকুরের মধ্যে যেটা চাষ করা হয়, ন্যাচারালি হয় না বেসিক্যালি কথাটা। সো আমাদের ফুড হ্যাবিটটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এই ধরনের প্রবলেমগুলো ডেভেলপ করার জন্য। সো আমাদের একটু সচেতন হতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে আমাদের রিজনটা কি হেয়ার গ্রে হওয়ার জন্য। অ্যান্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে হবে যে হেয়ার ডাই ইউজ করা ছাড়া আসলে আর কিছু করার নাই। হেয়ার ডাই ইউজ করতে পারে, বাট সেটাও খেয়াল রাখতে হবে কোন কোম্পানিটা ইউজ করছেন বা আপনাকে স্যুট করছে কিনা, বিকজ এইসব হেয়ার ডাই বা অন্যান্য প্রবলেমগুলো থেকে কিন্তু অ্যালার্জিক প্রবলেম যে সেটা খুব বেশি ডেভেলপ করতে পারে, বা কন্টাক্ট ডার্মাটাইটিস নামের যে প্রবলেমটা আছে, এক্সিমাটা আছে, সেটাও ডেভেলপ করে। সো সচেতন হতে হবে আপনাকে যে আপনাকে কোন ডাইটা স্যুট করতেছে সেটা ইউজ করার ব্যাপারে। প্লাস হচ্ছে, আচ্ছা আরেকটা কথা না বলি না, যেটা আমরা কিছু ট্রিটমেন্ট দিচ্ছি এই গ্রে হেয়ারের জন্য, বাট সেটা যে সবার ক্ষেত্রে কাজ করছে সেটা ওরকম কোনো প্রুফ আমরা পাইনি। সো সেটা আসলে কোনো ডার্মাটোলজিস্ট এর কাছে এসেই আপনাকে কথা বলে নিতে হবে। আরেকজন একই কথা লিখেছেন, অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, করণীয় কি? একজন লিখেছেন আপন খান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপন, আপনার বয়স 31 এবং আপনার চুল পড়ে যাচ্ছে, কি করণীয়? আপন, চুল পড়ে যাচ্ছে এটা আপনি কি করে বুঝতেছেন যে কতটা চুল পড়লে আমরা সেটাকে চুল পড়া বলতে পারি? ফার্স্ট অফ অল আপনার চুল আসলেই ফল করছে কিনা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমি একটু যেটা বলে দিতে পারি, আপনি আপনার হেয়ারের লাইক 40 থেকে 60 হেয়ার কাউন্ট করে নেবেন, নিয়ে ওটাকে এভাবে টানবেন। টানলে যদি আপনার হাতে 5 থেকে 6টা হেয়ার আসে, সেক্ষেত্রে আপনি এটাকে কাউন্ট করতে পারেন যে আপনার হেয়ার ফল হচ্ছে। কিংবা কেউ 4 থেকে 5 দিন বা 6 দিনই হয়তো মাথা ওয়াশ না করে থাকেন, দেন আপনি ওয়াশ করেন শ্যাম্পু দিয়ে কোনো একটা হোয়াইট সিঙ্ক বা বেসিনের মধ্যে, কিংবা যাদের সিঙ্ক বা বেসিনের ফ্যাসিলিটিসটা নেই তারা হচ্ছে একটা হোয়াইট ক্লথস বা হোয়াইট একটা কিছু বিছিয়ে নিয়ে ফ্লোরের বা হোয়াইট ফ্লোরের মধ্যে আপনারা যদি শ্যাম্পু করেন, এবং যে
ড্রেনেজটা যেটাতে পানি যাচ্ছে সেটার মধ্যে আপনারা অবশ্যই এমন কিছু একটা দিয়ে ঢেকে রাখবেন যাতে পানিটা পাস করে, বাট কোনো হেয়ার যদি ফল হয় সেটা পাস না করতে পারে। সো আপনি যখন 5 দিন বা 6 দিন পর শ্যাম্পু করবেন বা সোপ ইউজ করবেন, ক্লিন করবেন হেয়ারটাকে, তখন আপনাকে নোটিস করতে হবে যে ওই পানিটা চলে যাওয়ার পর হেয়ার যে কয়টা থাকে সেটাকে আপনাকে একদম খুব ফাইনলি কাউন্ট করতে হবে। যদি মোর দেন 100 হেয়ার ফল হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো যে তার সিভিয়ার হেয়ার ফল হচ্ছে, এবং লেস দেন 100 যদি হয়, বাট সেটা হচ্ছে 90 বা 80-র মতো হয়, সেটাও কিন্তু আপনার হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। সো এটা ছিল হচ্ছে আপনার হেয়ার ফল জাজ করার একটা ওয়ে, যে আপনার কীরকম হেয়ার ফল হচ্ছে বা আদৌ হেয়ার ফল হচ্ছে কি না। কারণ অনেকের হয়তো 5টা 7টা চুল পার ডে পরে, সেটাকে অনেকে হেয়ার ফল বলতে পারে, বাট দিস ইজ নট দ্য হেয়ার ফল। এটা ন্যাচারাল ওয়েতেই আমাদের কিছু চুল তো পড়বেই। আর কি করণীয় অবশ্যই, যে আমি কিছুক্ষণ আগে রিজনগুলো বললাম, কারো হয়তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, কারো হয়তো বা কোনো ডিজিজ কন্ডিশন আছে স্ক্যাল্পের মধ্যে, লাইক অনেকের হয়তো সেবরিক ডার্মাটাইটিস থাকতে পারে, সোরিয়াসিস থাকতে পারে, এই ধরনের কারণগুলোতেও কিন্তু হেয়ার ফল হয়। টিনিয়াতে হেয়ার ফল হতে পারে, প্লাস হচ্ছে কি হেয়ার কেয়ার প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করছি সেগুলোতেও হতে পারে। সো ফাইন্ড আউট করতে হবে রিজনটাকে, সেই ওয়াইজ ট্রিটমেন্ট করতে হবে। বাট বেসিক্যালি আমরা যেটা করি যে নিউট্রিশন যদি ডিফিসিয়েন্সি থাকে, নিউট্রিশনের জন্য আমরা তাকে সাপ্লিমেন্ট দিই কিছু, প্লাস হচ্ছে কি আমরা তাকে মিনক্সিডিল 5% ইউজ করার জন্য আমরা বলি। সেটা অবশ্যই একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী মিনক্সিডিল ইউজ করবেন। দেন অবশ্যই বেশি বেশি ভেজিটেবল খেতে হবে, ফিশ, মিট, প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে আপনাকে। তারপরেও যদি আপনার সলিউশন না হয়, তারপর অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে। আমরা যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, এই ধরনের ভিটামিন ডি, এই মিনারেলস অ্যান্ড ভিটামিনসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বায়োটিন ইম্পর্টেন্ট চুলের জন্য, সেগুলো সাপ্লিমেন্ট দিয়ে থাকি, প্লাস মিনক্সিডিল তো আছেই। আর এরপরও যদি আপনার হেয়ার ফলের প্রবলেমটা সলভ আপ না হয়, দেন আমরা পিআরপি করি। আমাদের সেন্টারে আমরা পিআরপি করি। পিআরপি ইজ আ ভেরি ভেরি ফেমাস একটা প্রসিডিউর নাওয়াডেজ, ওয়ার্ল্ড ওয়াইড পিআরপি ইউজ হচ্ছে। আমাদের এখানেও আমরা খুব ভালো পিআরপি করছি। পিআরপি করা যেতে পারে আপনার জন্য। প্লাস এরপরও যদি আপনার অনেকে আছেন যারা হচ্ছে হেয়ার ফল হতে হতে সামনে ভল্ট হয়ে যায়, টাক হয়ে যাচ্ছেন, যারা যেটাকে বলেন, সেই প্রবলেমটার জন্য আমরা আমাদের সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি আমরা। সো আই থিঙ্ক আপনার প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন আমাদের কাছে আছে। এর জন্য আপন সাহেব আপনাকে আসতে হবে, এসে আমাদের সাথে একটু কনসাল্ট করেন, ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ করার ট্রাই করব। অনেকেই বলতেছেন, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম সবাইকে। আপু সবাইকে ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। জিকু ভাই, thanks Apu for your very important information. So I have no hair over my scalp. Okay. নাসরিন সুলতানা মিলি, হ্যালো মিলি, কেমন আছো? লাভিং মাই লাইফ, থ্যাংক ইউ মিলি, কিপ ওয়াচিং। কানিজ লিখেছেন, আপু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে কি ওয়েট গেইনের জন্য? ও দিস ইজ আই থিঙ্ক দিস ইজ মাই ফার্স্ট পেশেন্ট যিনি হচ্ছে ওয়েট গেইন করতে চাচ্ছেন। ওয়েট গেইন করার জন্য অবশ্যই আপনাকে অনেক ভালো ভালো নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। এর চেয়ে আসলে আর কোনো ভালো ওয়ে নাই। ফুড খেতে হবে, রেস্ট নিতে হবে প্রপার ওয়েতে। আই থিঙ্ক আপনি ওয়েট গেইন করবেন। জান্নাতুন নুরা বলেছেন, আপু চুল পড়া রোধে বাসায় আমরা কিভাবে চুলের যত্ন নিতে পারি? বাসায় কীভাবে চুলের যত্ন নিতে পারেন চুল পড়ার রোধে? আপনাকে ফার্স্ট অফ অল ক্লিন থাকতে হবে, স্ক্যাল্পটাকে ক্লিন রাখতে হবে। সেকেন্ড, আপনাকে নিউট্রিশন মেনটেন করতে হবে। চুলের জন্য আমাদের যে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসগুলো প্রয়োজন হয়, সেইগুলোর সমৃদ্ধ ফুড খেতে হবে। এর মধ্যে যেমন বলা যেতে পারে ক্যালসিয়াম অনেক ইম্পর্টেন্ট, জিঙ্ক আছে, এরকম ফুড লাইক ফিশ, দেন ডিফারেন্টলি অনেক ভেজিটেবলস, তারপর কলিজা, যেটা হচ্ছে খাসি, গরু বা মুরগি যেটাই হোক না কেন, এগুলো খেতে পারেন। দেন ভিটামিন ডি সমৃদ্ধ যে আপনার সি ফিশগুলো আছে সেগুলো খেতে পারেন। সো ফুড আমাদের চুলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। আর অ্যামাইনো অ্যাসিডসটা কিন্তু প্রোটিনের জন্য সোর্স, সেটা থেকেই আসতেছে না। সো প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে, ডাল থেকে শুরু করে মাছ মাংস, এগুলো খেতে হবে।
ক্লিন রাখতে হবে, সেটা তো বললাম। প্লাস যত্ন আসলে, আর মাঝে মাঝে আপনি অয়েল দিতে পারেন, চুলটা একটু আপনার হেলদি থাকবে। হেলদি মিনস হচ্ছে আপনার একটু টেক্সচারটা একটু ওয়েল মেনটেইনড হবে। বাট আমি বলবো না যে অনেক দিন ধরে তেল দিয়ে রাখেন, 2 দিন 3 দিন ধরে তেল দিয়ে রাখেন, তারপর সেটাকে শ্যাম্পু করেন, এরকম দরকার নেই। আপনি চাইলে হয়তো শাওয়ারের 2-3 ঘন্টা আগে তেল দিতে পারলেন, কিংবা রাত্রে দিলেন, সকালবেলা শাওয়ার করে ফেললেন। সো এগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে কিন্তু চুলটা ভালো থাকে। যদি আপনার কোনো প্রবলেম না থাকে এমন যেটার কারণে হেয়ার ফল হচ্ছে, নর্মাল ওয়েতে আপনি এভাবেই মেনটেন করতে পারেন চুলটাকে। মাহফুজা ফারিহা সুরভি, এক্সট্রিম ড্যান্ড্রাফ, এভরিডে শ্যাম্পু ইউজ না করলে ইচিং হয় অনেক, বাট এভরিডে শ্যাম্পু করাটা কি ঠিক? হোয়াট ক্যান আই ডু? পিআরপি কি হেল্প করবে? It's a very good question, Shurabhi. Thank you for your question. এক্সট্রিম ড্যান্ড্রাফ বলেছেন আপনি। ড্যান্ড্রাফ যাদের আছে তাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে ড্যান্ড্রাফটা কেন হচ্ছে। ড্যান্ড্রাফের আসলে অনেকগুলো রিজন আছে। লাইক আমাদের দেশে দেখা যায় যে ড্যান্ড্রাফের প্রবলেমগুলো আমরা উইন্টারেই বেশি পাই। কেন পাই? ড্যান্ড্রাফটা কি আসলে? ড্যান্ড্রাফটা হচ্ছে কি আমাদের মাথায় যে স্ক্যাল্পটা আছে সেটার যে ড্রাই স্কিন, সেটাই হচ্ছে ড্যান্ড্রাফ। সো উইন্টারে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় আমাদের, যার কারণে হচ্ছে কি ড্যান্ড্রাফটা অনেক বাড়ে। সো উইন্টার, দ্যাট মিনস ড্রাই সিজন, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর দ্য ড্যান্ড্রাফ। দেন আমরা আরও বলতে পারি যে আমাদের কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করি যারা আমরা এভরিডে বেসিসে, লাইক জেল, ফোম, বা আরও অনেকে অনেক ধরনের অনেক প্রোডাক্ট ইউজ করেন, এগুলো একটা রিজন। দেন আরও রিজনের মধ্যে অবশ্যই আমাকে বলতে হবে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি একটা রিজন। দেন যারা আমরা এভরিডে শ্যাম্পু করছি বা ক্লিন করার জন্য হয়তো সোপই ইউজ করছি, এটা কি করে স্ক্যাল্পটাকে কিন্তু আরও বেশি ড্রাই করে দেয়। সো ড্যান্ড্রাফ হওয়ার জন্য ওটা আরেকটা অনেক বড় রিজন। এবং কিছু ডিজিজ কন্ডিশন আছে, লাইক যদি মাথায় আমাদের সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস এই ধরনের কোনো প্রবলেম থাকে, সেটাও কিন্তু ড্যান্ড্রাফ হওয়ার অনেক বড় একটা কারণ। সো যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকে, ডেফিনেটলি কোনো ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করেই আপনার ট্রিটমেন্টটা নেওয়া উচিত। আর এভরিডে আপনি কি জিজ্ঞেস করছেন যে এভরিডে শ্যাম্পু করা কি ঠিক এবং ইচিং হয় আপনার? হ্যাঁ, ড্যান্ড্রাফ থাকলে অনেক সময় ইচিং হতে পারে। এখন আপনি নোটিস করবেন যে ড্যান্ড্রাফটা আপনার কেমন হচ্ছে। ড্যান্ড্রাফটা বেসিক্যালি 2 ধরনের হয়, একটা হচ্ছে ড্রাই ড্যান্ড্রাফ, একটা হয় হচ্ছে আপনার ওয়েট ড্যান্ড্রাফ। ড্রাই মিনস একদম ফ্লেকের মতো, কর্নফ্লেক্সের মতো দেখা যাবে, কিংবা হয়তো আপনি নখ দিয়ে স্ক্র্যাচ করলে একদম ড্রাই স্ক্যাল্পটা হেয়ার গোড়া থেকে উঠে আসবে, সেটা হচ্ছে কি ড্রাই। আরেকটা আছে দেখবেন যে হয়তো আপনি নখ দিয়ে যখন চুলকাচ্ছেন মাথাটাকে, স্ক্যাল্পটাকে, সেই সময় দেখবেন নখের ভেতরে ভেজা ভেজা এক ধরনের কাদা মাটির মতো আসতেছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ওয়েট ড্যান্ড্রাফ বলি। সো দুটোরই ট্রিটমেন্ট করতে হবে, বাট ফাইন্ড আউট করতে হবে আপনার প্রবলেমটা আসলে কোন ধরনের বা কোনো ডিজিজ রিলেটেড কিনা। আপনি করতে পারেন যেটা, সেটা হচ্ছে গিয়ে শ্যাম্পু একটা ইউজ করতে হবে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার টার বা কিটোকোনাজল এই ধরনের কোনো এলিমেন্ট আছে। 2% কিটোকোনাজল কন্টেনিং যে শ্যাম্পুগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। লাইক আমি যদি বলতে চাই তাহলে আমাদের দেশে যেমন আছে ড্যান্সেল, দেন আছে হচ্ছে আপনার নিজোডার শ্যাম্পু, এগুলো কিটোকোনাজল সমৃদ্ধ শ্যাম্পু। তাছাড়া আমি যেটা পছন্দ করি দিতে এই ধরনের শ্যাম্পুর মধ্যে হচ্ছে নবফেন শ্যাম্পু। নবফেনের মধ্যে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নবফেন ডিএস, একটা হচ্ছে নবফেন কে। এর মধ্যে হচ্ছে আপনার নবফেন ডিএসটা আমরা ইউজুয়ালি যাদের মাইল্ড টু মডারেট ড্যান্ড্রাফ আছে তাদেরকে দিই, আর কেটা হচ্ছে যাদের অনেক বেশি সিভিয়ার আকারে ধারণ করে ড্যান্ড্রাফটা, তাদেরকে আমরা কিন্তু এই শ্যাম্পুটা দিই। তাছাড়া হচ্ছে আপনি হেয়ারের জন্য কিছু স্ক্যাল্প অ্যাপ্লিকেশান আছে, সেগুলো আমাদের অনেক সময় দিতে হয়, লাইক স্টেরয়েড কন্টেনিং যে অ্যাপ্লিকেশনগুলো, ক্লোবেটাসন প্রোপাইনেট আছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা দিয়ে থাকি। আসলে আমি লাইভে মেডিসিনের নামটা নিতে চাচ্ছি না, কারণ হয়তো সবার প্রয়োজন হবে না, বাট আপনারা না বুঝেই ইউজ করা শুরু করে দিবেন। সো আমি না বলি সেটাই মনে হয় বেটার। আপনারা কোনো ডার্মাটোলজিস্ট কিংবা আমার ক্লিনিকে আসতে পারেন, আমরা দেখে কথা বলি আপনার প্রবলেমটা কত দূর। পিআরপি কি হেল্প করবে কিনা ড্যান্ড্রাফে? আসলে ড্যান্ড্রাফ সারার জন্য পিআরপি হেল্পের কিছু নেই, বরং ড্যান্ড্রাফ না থাকলেই আমরা পিআরপিটা করতে বেশি প্রেফার করি।
পিআরপি করতে হলে ড্যান্ড্রাফটাকে আগে আমরা সরিয়ে নিয়ে দেন আমরা পিআরপি করি। পিআরপিটা আচ্ছা, পিআরপি নিয়ে অনেক কথা বলার আছে আজকে আমাদের। পিআরপি নিয়ে আমরা অনেক কথা বলবো, এর আগে ট্রাই করি অন্য অন্য কোশ্চেনের একটু অ্যান্সার করার জন্য। সো আই থিঙ্ক আপনি আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন সুরভি, তাই না? আরেকজন কোশ্চেন করেছেন, আমার মাথায় অনেক জায়গা জুড়ে চুল পড়ে যাচ্ছে, এরকম মাথায় বেশ কয়েকটা আছে, কি করব? আচ্ছা, বেশ কয়েকটা আছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে। এ থেকে আমার যতটুকু মনে হচ্ছে যে আপনার যে প্রবলেমটা সেটা হয়তো, আচ্ছা আপনি হয়তো নোটিস করবেন যে আপনার পয়সার মতো গোল গোল হয়ে বিভিন্ন জায়গা থেকে চুলটা সরে যাচ্ছে কিনা। যদি সেটা হয় সেটাকে আমরা বলি বেসিক্যালি অ্যালোপেশিয়া এরিয়েটা। সেটা অনেক ভালো ট্রিটমেন্ট আছে। আচ্ছা, এর আগে আমি একটু বলে নিই এই প্রবলেমটা আসলে কি। এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা হলো যে আমাদের বডি অনেক সময় আমাদের নিজেদের যে অর্গানগুলো আছে সেটাকে অনেক সময় আননোন হিসেবে ধরে নেয়। মানে বডির নিজস্ব যে ডিফেন্সিভ মেকানিজম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে সেলগুলো আমাদের বডিতে আছে, সেটা অনেক সময় আমাদের বডির যে কিছু অর্গানের অ্যাগেনস্টে চলে যায় এবং সেটাকে সেরকমই একটা হচ্ছে গিয়ে অ্যালোপেশিয়া এরিয়াটা, যেখানে হচ্ছে আমাদের চুলটাকে অনেক সময় আমাদের হেয়ারের ডিফেন্সিভ মেকানিজম এটার অ্যাগেনস্টে চলে যায় এবং সে চুলটাকে ফেলে দেয়। এবং সেটা কিছু কিছু জায়গায় হয়, পুরো মাথা জুড়ে দেখবেন যে কয়েনের মতো গোল গোল করে হচ্ছে। এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা আসলে। হ্যাঁ, সো এটার ট্রিটমেন্টটা বলতে গেলে যেটা আমাকে বলতে হবে যে অ্যালোপেশিয়া এরিয়াটাতে অনেক সময় দেখা যায় যে কয়েক মাস, 2 থেকে 3 মাস ওয়েট করলে অনেক সময় চুল চলে আসে। তারপরে যদি না আসে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমরা 5% মিনক্সিডিল ইউজ করার কথা বলি, যেটা হচ্ছে গিয়ে আপনি সকালে একবার, রাতে একবার আপনার যে এরিয়াটাতে হেয়ারটা লস হয়েছে সেখানে একটা করে চাপ বা একটা করে স্প্রে দিবেন। বাট নট মোর দেন 7 to 8 স্প্রে। আপনি 7টে স্প্রের বেশি দেওয়ার দরকার নেই পুরো মাথা জুড়ে। সকালে একবার, রাতে একবার ওই জায়গাগুলোর মধ্যে। আর যদি একটা থাকে তাহলে সেই জায়গাতে একটা স্প্রে দিবেন, দুটো থাকলে দুটো স্প্রে, মানে দুটো চাপ দিবেন, দিয়ে ওটাতে রেখে দিবেন, কোনো মাসাজ করার দরকার নেই। এভাবে আপনি 4 থেকে 5 মাস বা 6 মাস কন্টিনিউ করতে পারেন। এছাড়া এরপর যদি আপনাদের এই প্রবলেমগুলো থেকে থাকে বা ওরকম সলভ না হয়, তাহলে অবশ্যই স্কিনের ডক্টর বা ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে এবং উনিই আপনাকে এর পরবর্তী ট্রিটমেন্টটা দিতে পারবে। আমরা এর জন্য অনেক ধরনের ইনজেকশন আছে বা আরও অনেক থেরাপি আছে, সেগুলো আমরা করছি। আচ্ছা, আমি আরেকটু বলতে চাই যে এই প্রবলেমটার জন্য বেসিক্যালি সুনির্দিষ্ট করে এই অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য একটা অনেক ভালো ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে আমরা ঘরে বসেই করতে পারি এবং ভেষজ। সেটা হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজের রসটা কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটাতে খুব ভালো কাজ করে এবং এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভড। এখন অনেকের মনে কোশ্চেন এরকম হতে পারে যে এই সায়েন্টিফিক্যালি প্রুভ বলছি, এই ইউজুয়ালি তো এই ধরনের রিসার্চগুলো ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেই হয়ে থাকে। ওনারা কি পেঁয়াজের রসটা ইউজ করেন কি না, ব্যাপারটা সেটা না। আমি যেটা বলবো যে এই ধরনের প্রবলেমগুলো হয় আমি যে লিটারেচার বা যে রিসার্চ পেপারটা আমার কাছে আছে বা আমরা যেটা পড়েছি, সেটা হচ্ছে কি যে আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এখানে এই রিসার্চটা করা হয়েছে। সো এটাতে দেখা গিয়েছে যে পেঁয়াজের রসটা কিন্তু ওই অ্যালোপেশিয়া এরিয়াটাতে খুব ভালো কাজ করে। এবং আপনারা যদি সকালে বা রাতে দুবেলা করে একটু পেঁয়াজ নিয়ে পেঁয়াজের একটা চাক নিয়ে ওই জায়গাটার মধ্যে একটু ঘষে দেন, আই থিঙ্ক এটা অনেক ভালো একটা রেসপন্স করে। 3 to 4 মান্থস পর আপনার এই প্রবলেমটা হয়তো থাকবেই না। তাছাড়া যাদের পুরো মাথায় এই ধরনের প্রবলেমটা আছে তারাও কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন, ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অ্যালোপেশিয়া এরিয়াটাতে। হ্যাঁ, আমি বলবো না যে হেয়ার ফল রিডাকশনের জন্য বা নতুন করে হেয়ার রিগ্রোথের জন্য আপনারা পেঁয়াজটা ইউজ করেন, এটার আলাদা করে কোনো সায়েন্টিফিক্যালি প্রুভ আমার কাছে নেই। বাট অ্যালোপেশিয়া এরিয়াটাতে পেঁয়াজের রসটা খুব ভালো কাজ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সায়েন্টিফিক্যালি প্রুভড। আপনারা এটা ইউজ করতে পারেন। আয়শা লিখেছেন, হ্যালো আপু, স্কিনের স্পট কিভাবে রিমুভ করা যায়? আয়শা, আপনি কিন্তু বলেননি আপনার স্কিনের স্পটটা কেমন বা কি কালার বা হচ্ছে স্পটটা কেন হয়েছে, কি ধরনের স্পট। যদি এটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন তাহলে কিন্তু আমরা এটা নিয়ে অনেক ভালো কথা বলতে পারবো। থ্যাংক ইউ আইরিন।
জাকির ভাই, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আরেকজন লিখেছেন, আমার পিআরপি ট্রিটমেন্ট করার পরও চুল পড়ে যাচ্ছে, কি করব? গুড কোশ্চেন, বাট আপনাকে রিদি আপনাকে জানাতে হবে যে এই পিআরপিটা আপনি কটা সেশন করেছেন বা কেমন কতদিন ইন্টারভেলে করেছেন, কি অবস্থা আমার একটু ভালো করে আপনি যদি লিখতেন একটু ইন ডিটেল, তাহলে হয়তো আমি অ্যান্সারটা করতে আমার জন্য অ্যান্সারটা করা আমার জন্য ইজি হতো। বাট তারপরেও আমি ধরে নিচ্ছি, ধরেন আপনি হয়তো কয়েকটা, ইউজুয়ালি দেখা যায় কি যে পিআরপি করলে 3 থেকে 4টা সেশনের মধ্যে আমাদের হেয়ার ফল কিন্তু হয়, বা পর্যন্ত 3 থেকে 4টা সেশন পর্যন্ত হেয়ার ফল হতে পারে। এখন সেটাই হেয়ার পিআরপি করার পাশাপাশি হেয়ার ফল হচ্ছে, সেটা যে আপনার জন্য ক্ষতির কারণ বা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু না। হেয়ার ফল হতে পারে, আমাদেরকে মনে রাখতে হবে যে একটা পুরনো কিছু পরে পরে কিন্তু নতুন একটা স্টার্ট হয়। লাইক আমি যদি আরও ইজিলি আপনাকে বলতে চাই যে আপনার পুরনো যে দাঁত যখন নতুন করে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরনো দাঁতটা পড়ার পরেই আপনার নতুন করে একটা দাঁত গজাবে। সো পিআরপিটাও ঠিক এরকমই, আপনার পিআরপি দেওয়ার পর 2টা 3টা বা 4টা সেটিং হলে কিন্তু আপনার যখন নতুন করে চুলটা গজানো শুরু হবে, আমরা যেমন বলি যে পিআরপি স্টার্ট করার 2 থেকে 3 মাসের পর আপনার হেয়ার ফলটা 2 মাসের মধ্যে আপনার স্টপ হয়ে যাবে, এরপর হচ্ছে কি আপনার নতুন করে হেয়ার গ্রোথ শুরু হবে, এবং 2.5 থেকে 3 মাস পরেই আপনি ভিজিবলি একটা রেজাল্ট পাবেন। দ্যাট মিনস নতুন করে চুলটা যখন গজাবে সেটা থেকে 2.5 থেকে 3 মাস সময় লেগে যায়, এবং নতুন করে যখন হেলদি একটা হেয়ার আসবে আপনার মাথায়, এর আগে কিন্তু আপনার ওই যে পুরনো যে হেয়ারটা ছিল সেটা অনেক সময় ফল করেই নতুন হেয়ার আসতে পারে। সো পিআরপি করার পরও কয়েকটা চুল পড়ে যাচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বাট আরেকটা জিনিস আপনাকে, যে শুধুমাত্র পিআরপি করলেই যে আপনার হেয়ারটা ভালো থাকবে বা ভালো হয়ে যাবে, নতুন করে হেয়ার গ্রোথ হবে, সেটা না। পাশাপাশি কিন্তু আপনাকে মেডিসিন নিতে হবে, সাপ্লিমেন্ট নিতে হবে, প্লাস হচ্ছে গিয়ে মিনোক্সিডিলের যে ইউজটা সেটা কিন্তু আপনাকে করতে হবে। আই থিঙ্ক আপনি যে ডক্টরের কাছে পিআরপি করছেন উনি নিশ্চয়ই আপনাকে বলেছেন এবং সাজেস্ট করেছেন অলরেডি এই ধরনের মেডিসিনগুলো। সো পিআরপি উইদাউট মিনোক্সিডিল বা উইদাউট সাপ্লিমেন্ট খুব বেশি কিন্তু ভালো কাজ করবে না। সো এটাও একটা রিজন হতে পারে হেয়ার ফলের, যে আপনি সাপ্লিমেন্ট প্লাস হচ্ছে মিনোক্সিডিল নিচ্ছেন কিনা। সো আপনি একটু আপনার ডক্টর যার কাছে পিআরপি করছেন তার সাথে কথা বলতে পারেন, কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সো আজকে কিন্তু আমাদের সব প্রবলেমগুলো আমরা হেয়ার রিলেটেড কোশ্চেনগুলো নিয়েই কথা বলবো। পিআরপি নিয়ে আসলে অনেক কথা মানে অনেক কোয়ারিজ আছে, আমি ট্রাই করি একটু পিআরপি নিয়ে কথা বলার জন্য। যে পিআরপিটা কিন্তু আমাদের সেন্টারে আমরা যে পিআরপিটা করছি, আমরা কিন্তু যে কোনো জায়গার পিআরপি যে অনেক ভালো করছি, কারণ হচ্ছে আমরা প্লেটলেটের কনসেন্ট্রেশনটা নর্মালি সেন্ট্রিফিউজ করে যেটা করা হয় তার চেয়ে 3 to 4 টাইমস কনসেন্ট্রেটেড করে নিয়ে আসতেছি। আচ্ছা, পিআরপি কি? এই যে প্লেটলেটের কথা বললাম, একটু ক্লিয়ার করি যে পিআরপিটা কি। পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। এই থেরাপিটা আমরা ইউজুয়ালি করি হচ্ছে কি হেয়ার ফল স্টপ করার জন্য এবং নতুন করে চুল গজানোর জন্য। এখন কিভাবে করি, প্রসিডিউরটা কি? আমরা পেশেন্টের যে ব্লাড আছে, পেশেন্টের ব্লাড নিয়ে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করি সেন্ট্রিফিউগাল মেশিনে। দেন আমাদের রক্তে কি আছে? আমাদের রক্তে দেখা যায় যে একটা সলিড পার্ট আছে, একটা হচ্ছে কি লিকুইড পার্ট আছে, তাই না? সলিডের মধ্যে কি থাকে? সলিডের মধ্যে থাকে হচ্ছে কি আমাদের সেলগুলো, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এবং রক্তর রস যেটা হচ্ছে লিকুইড পোর্শন। সো আমাদের পিআরপিতে হয় কি, আমরা ওই যে অনুচক্রিকা যেটাকে বলে সেটা, আর হচ্ছে রক্তরস, এই দুটাকে সেন্ট্রিফিউজ করে আমরা টোটালি আলাদা করে নিয়ে আসি। আলাদা করে নিয়ে আসি কী করি, যে আমরা আমাদের ইউজুয়ালি আমাদের দেখা যায় প্রত্যেক ml ব্লাডের মধ্যে আপনার 2.5 থেকে 4.5 লাখ করে হচ্ছে প্লেটলেট থাকে। কিন্তু আমরা যে পিআরপিটা রেডি করি সেন্ট্রিফিউজ করে, সেটাতে হচ্ছে 10 লাখ পার ml আমরা প্লেটলেটটাকে এনরিচ করি
দ্যাট মিনস পার এমএলএ তখন 2.5 থেকে 4.5 লাখ থেকে চলে এসে নিয়ার অ্যাবাউট 10 লাখ প্লেটলেট পার এমএলএ আমরা নিয়ে আসি, এবং সেই যে লিকুইড পোর্শনটা উইথ প্লেটলেট সেটাকে আমরা আলাদা করে আমরা সেটাকে ছোটো ছোটো সিরিঞ্জ ইনজেকশনের মাধ্যমে, যেটা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে করা হয়, স্ক্যাল্পের মধ্যে আমরা ইনজেক্ট করি। এটা করলে কি হয় যে আমাদের যে হেয়ার ফলিকেলটা আছে সেটাকে আমরা হচ্ছে হেলদি করার ট্রাই করি, যাতে হেয়ার ফলটা স্টপ হয় এবং হেয়ারটাকে রিগ্রোথ হয়। এখন আরও যদি ইন ডিটেল বলতে চাই, পিআরপিটা হচ্ছে এমন একটা জিনিস, প্লেটলেটটা কি, প্লেটলেটের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের থাকে কি গ্রোথ ফ্যাক্টর। সেই গ্রোথ ফ্যাক্টরটা বেসিক্যালি সারের মতো কাজ করে আমাদের হেয়ারের যে গোড়া যে ফলিকুলটা থাকে সেই ফলিকুলের মধ্যে, সে যে কী করে সারের মতো কাজ করে বেসিক্যালি। হ্যাঁ, সো ও যে আমাদের হেয়ার ফলিকুলের গোড়াতে যাচ্ছে এবং ওটাকে নিউট্রিশন দিচ্ছে, যার কারণে আমাদের যদি হেয়ারটা হচ্ছে আনহেলদি থাকে, হেলদি একটা হেয়ার হয়, লাইক ফলিকুলটাকে অ্যাক্টিভ করতেছে, এবং যাদের হেয়ারটা হচ্ছে গিয়ে শ্যাফট, মানে চুলটা হচ্ছে চিকন, সেই চুলটাকে হচ্ছে গিয়ে মোটা করতেছে। যদি ড্যামেজ হেয়ার থাকে সেই ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করতেছে, প্লাস হচ্ছে গিয়ে ফলিকুলটা অ্যাক্টিভেটের মাধ্যমে যদি নতুন করে হেয়ার গজানোর হয় সেটাকে নতুন করে হেয়ার সে গজাচ্ছে, এবং আলটিমেটলি হেয়ার ফলটাকেও কিন্তু স্টপ করতেছে। সো চুলটা কিন্তু আমাদের হেলদি হচ্ছে আলটিমেটলি। এক্সকিউজ মি। সো পিআরপিটা হচ্ছে তো ইনজেকশন দিয়ে আমরা চুলের গোড়ায় দিয়ে দিচ্ছি, যে আলটিমেটলি হেয়ার ফলটাকে রিডাকশন করতেছে এবং নতুন করে আমাদের হেয়ার গ্রোথ হচ্ছে। এখন পিআরপি যে আমরা শুধুমাত্র আমাদের হেয়ারের জন্য করি ব্যাপারটা কিন্তু সেটা না, আমরা কিন্তু আমাদের স্কিনের জন্যও পিআরপি করি। স্কিনের জন্য পিআরপি করার কিন্তু অনেকগুলা রিজন আছে আমরা যার কারণে পিআরপি করি। স্কিনটাকে টোটালি পিআরপিটা আসলে ইউজই হয় স্কিনের আমাদের অ্যান্টি এজিং প্রসিডিউরের জন্য। অ্যান্ড বয়সের সাথে সাথে কী হয়, স্কিনটা কিন্তু ল্যাক্স হয়ে যায়, ফাইন রিঙ্কেলস আসে, দেন হচ্ছে অনেক ধরনের টায়ার্ডনেস চলে আসে ফেসের মধ্যে, ফাইন লাইন রিঙ্কেল, সান ড্যামেজ হয়। এগুলো সব কিছু কিন্তু রিপেয়ার করার জন্য আমরা ফেসে যদি একটা রেগুলার বেসিসে পিআরপি করি, স্কিন কিন্তু অনেক বেশি হেলদি, গ্লোয়িং, রিজুভিনেটেড হবে। এরপর আমরা স্পেসিফিক্যালি স্কিনের জন্য কিন্তু পিআরপি করি, যাদের হচ্ছে গিয়ে ওপেন পোর আছে ফেসে, তাদের জন্য কিন্তু পিআরপি অনেক ভালো একটা রেজাল্ট দেয়। আমরা পিআরপি করি একটা 3 উইকস ইন্টারভেলে, যদি মাথার জন্য ফেসের জন্য আমরা পিআরপি করি, এটা একটু ভালো আমরা রেজাল্ট পাই ওপেন পোরের জন্য। তাছাড়া যাদের হচ্ছে অ্যাকনি প্রবণতাটা অনেক বেশি, এবং এই অ্যাকনির সাথে যাদের ইনফ্ল্যামেটরি অ্যাকনি, যেটা একদম গর্ত হয়ে যায়, বসে যায়, সেক্ষেত্রে এই গর্তগুলোকে আবার নতুন করে সারফেস লেভেলে নিয়ে আসার জন্য কিন্তু পিআরপি অনেক ভালো রেজাল্ট দিচ্ছে, যেটা আমরা ইউজুয়ালি 3 উইক ইন্টারভেলে একটা করে পিআরপি করতেছি, এবং দেখা যায় কারোর ক্ষেত্রে 3টা, কারোর ক্ষেত্রে 5টা বা 7টা সিটিংয়ের পর অনেক ভালো একটা রেজাল্ট চলে আসে। তাছাড়া যাদের হচ্ছে আন্ডার আই ডার্ক সার্কেল আছে বা ডিপ্রেশন আছে, তারাও কিন্তু পিআরপি করতে পারেন। অনেকে আছেন যারা আমরা ইউজুয়ালি যে আন্ডার আইয়ের যে ডার্ক সার্কেলটা বা হচ্ছে ডিপ্রেশন সেটা করার ইউজুয়ালি আমরা রিমুভ করি ফিলারের মাধ্যমে। তাছাড়া আরও কিছু আমাদের প্রসিডিউর আছে, সেটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে কারেক্ট করি। অনেকেই আছেন যারা আপনার এরকম করে সেটাকে কারেক্ট করতে চান না, বা ইনজেক্টেবল ফিলার নিতে চান না, বা কোনো লেজারে আসতে চান না, তাদের জন্য কিন্তু পিআরপিটা অনেক ইজি একটা প্রসিডিউর। পিআরপি যদি আপনি একটা রেগুলার ইন্টারভেলে করেন, আপনার চোখের নিচের যে আনহেলদি বা টায়ার্ডনেস আছে সেটা কিন্তু সরে যাবে ধীরে ধীরে। প্লাস হচ্ছে চোখের নিচে কিন্তু বয়সের সাথে সাথে আফটার 30 দেখা যায় যে ফাইন লাইন্সগুলো আসা শুরু করে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে।
প্লাস একটা আলটিমেটলি আপনাকে একটা হেলদি স্কিন দিবে, রিজুভিনেটেড একটা স্কিন দিবে। পিআরপি শুধুমাত্র হেয়ারের জন্য না, পিআরপি কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করে। এবং আরেকটা আমি বলবো, পিআরপি কিন্তু যারা স্ট্রায়া যেটা হয়, স্ট্রায়া মিনস আফটার ডেলিভারি, প্রেগনেন্সির পর মেয়েদের দেখা যায় পেটের মধ্যে হচ্ছে একটা দাগ পড়েন, সেটা ট্রিটমেন্টেও কিন্তু পিআরপি অনেক ভালো কাজ করে। তাছাড়া হচ্ছে এখন আমাদের বাচ্চার অ্যাডোলেসেন্সে করে বাচ্চাদের গ্রোথ হচ্ছে যাদের, আর আমাদের বাচ্চারা এখন কিন্তু নর্মাল ফুড হ্যাবিটের চেয়ে অনেক বেশি ফাস্ট ফুডের দিকে ঝুঁকে গেছেন, সেটাও কিন্তু অনেক বড় একটা রিজন আমাদের এরকম এই সব বয়সে স্ট্রায়া ডেভেলপ করার জন্য। সো স্ট্রায়ার জন্য কিন্তু আমরা অনেক ভালো একটা রেজাল্ট পাই পিআরপি করলে। আরেকজন কোশ্চেন করেছেন পিআরপির প্রাইস কত আপনাদের এখানে। পিআরপির প্রাইস নিয়ে কিন্তু ডিফারেন্ট সেন্টার ভ্যারি করে, এক একটা সেন্টার এক এক রকম করে ভ্যারি করে, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটা হেলদি এনভায়রনমেন্টে সেটাকে করতে পারতেছেন, কতটা রিচ পিআরপি আপনারা প্লেটলেটটাকে কতটা রিচ করতে পারতেছেন, যে পোর্শন, যে লিকুইড পোর্শন সেটার মধ্যে ব্লাডের সেন্ট্রিফিউজ করার পর, প্লাস হচ্ছে কি আপনি কোন কিটটা ইউজ করতেছেন। সো সেন্টার টু সেন্টার পিআরপি প্রাইসটা ভ্যারি করে, বাট আমাদের সেন্টারে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইসটা 10,000 থেকে শুরু হচ্ছে, 10,000 থেকে আপ টু 30,000 পর্যন্ত, বাট আমরা কিন্তু এটার উপরেও অনেক ডিসকাউন্ট দিচ্ছি। আর এই ভ্যারিয়েশনটার কারণ হচ্ছে গিয়ে কিটের উপর ডিপেন্ড করে। কিটের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমাদের এখানে, আমরা এক একটা কিটের সাথে এক এক রকম কনসেন্ট্রেশনের পিআরপি প্লেটলেটের অ্যামাউন্টটা নিয়ে আসতে পারি। প্লাস হচ্ছে আসলে ওই একটাই কথা যে সেন্টার টু সেন্টার ভ্যারি করে, বাট আমাদের এখানে স্টার্টিংটা 10,000 থেকে, বাট এরপরেও আমরা কিন্তু অনেক ডিসকাউন্ট করছি। সো আই থিঙ্ক পিআরপি নিয়ে আমাদের অনেক কিছু বলা হয়ে গেছে আজকে। আর যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের পিআরপি নিয়ে, সেটা নিয়ে আমরা বলতে পারি। যেমন অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ম্যাডাম আমরা যেহেতু পিআরপি করতেছি, সো আমাদেরকে এই সময় কোনো পাশাপাশি কোনো আমাদের অ্যান্টিবায়োটিক দিবেন কিনা, কারণ আপনি এতগুলো প্রিক করতেছেন মাথার মধ্যে। পিআরপির জন্য আসলে তেমন কোনো অ্যান্টিবায়োটিকের আসলে দরকারই নেই, ছোট ছোট প্রিক করা হয় যেটা হয়তো কিছুক্ষণের মধ্যেই হিল হয়ে যায়। সো পিআরপির জন্য আলাদা করে অ্যান্টিবায়োটিকের আমি আজ পর্যন্ত কোনো পেশেন্টকে দেইনি, বাট যদি কোনো পেশেন্ট নিজে সচেতন হয়ে থাকে, নিজের ওন ইন্টারেস্টে যদি অ্যান্টিবায়োটিক নিতে চান, সেক্ষেত্রে হয়তো আমরা দিতে পারি, বাট দরকার নেই। আর অনেকেই জিজ্ঞেস করেন যে কেন সাইড ইফেক্ট কী হতে পারে, আমি ব্যথা পাবো কি না। না, আপনি ব্যথা পাওয়ার মতো আসলে কোনো সেরকম কিছু হয় না, জাস্ট মনে হবে যে আপনাকে কেউ টাচ করছে, আপনার স্ক্যাল্পটাকে কেউ টাচ করছে, বিকজ আমরা কিন্তু নাম ক্রিম যেটা অ্যানাস্থেশিয়া দিয়েই নেই, ক্রিমটাকে আমরা অ্যাপ্লাই করে দেন এটার উপরে যখন স্কিনটা আপনার অ্যানাস্থেটাইজড হয়ে যাবে দেন আমরা এটাকে ইনজেক্ট করবো। সো ব্যথা পাওয়ার মতো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো কোশ্চেন এসেছে, আমরা একটু ট্রাই করি অ্যান্সার দেওয়ার জন্য। What are the hello madam, what are the factors that make someone eligible for PRP treatment? Okay, contraindications. আচ্ছা, পিআরপি ট্রিটমেন্টের জন্য ওকে ফাইন, উনি জানতে চেয়েছেন যে পিআরপি বেসিক্যালি কারা করতে পারবেন আর কারা করতে পারবেন না। যাদের হেয়ার ফল হচ্ছে বা অনেক বেশি হেয়ার ফলের সাথে মাথা একদম খালি হয়ে যাচ্ছেন, হেয়ার ফলটাকে স্টপ করানোর জন্য এবং নতুন করে চুল গজানোর জন্য আমরা পিআরপিটা করি, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি না। সেটা যেমন খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে একটা রিজন হচ্ছে ডেনড্রাফ, কারো মাথায় যদি অনেক বেশি ডেনড্রাফ থাকে সেই ক্ষেত্রে আমরা পিআরপিটা করি না, এর আগে তার ডেনড্রাফটাকে কারেকশন করি দেন আমরা পিআরপি করি। কারো কারো মাথায় হয়তো কোনো ধরনের ইনফ্ল্যামেটরি ডিজিজ, বা লাইক আমি আরও ইজি করে বলি, কারো হয়তো স্ক্যাল্পের মধ্যে এমন কোনো ডিজিজ আছে যার কারণে আমরা পিআরপিগুলো করতে পারি না। এটা হতে পারে সোরিয়াসিস, এটা হতে পারে সেবোরিক ডার্মাটাইটিস, কিংবা কোনো ফাঙ্গাল ইনফেকশন, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি করি না। তাছাড়া আরও অনেক ধরনের মাস্কুলোস্কেলেটাল যে ডিজিজগুলো,
আচ্ছা, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিআরপিগুলো করি না। সো এছাড়া ইনফ্লামেটরি যদি কোনো কন্ডিশন না থাকে এবং পেশেন্টের যদি ট্রেমেন্ডাস হেয়ার ফল থাকে, আমরা পিআরপিগুলো করি, কোনো প্রবলেম হয় না। আরেকজন কোশ্চেন করেছেন, আমার মাথার স্কিনে কিছু জায়গায় ফাঙ্গাল ইনফেকশন টাইপ হয়ে গেছে আর চুলকায়। একবার স্কিন বিভাগের প্রধানকে দেখিয়ে অনেক টাকার মেডিসিন, লোশন, স্প্রে দেওয়ায় অনেকটা ভালো হয়েছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে। স্থায়ী সমাধান চাই। আচ্ছা, আপনার ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে গিয়েছিল, আপনি ক্লিন হয়েছিল, দেন আবার চলে আসছে। আসলে ফাঙ্গাল ইনফেকশনের জন্য যে মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি সেটা আপনাকে প্রপারলি ফিনিশ করতে হবে। যে কোর্সটা দেওয়া হয় সেই কোর্সটা ধরেই আপনাকে শেষ করতে হবে। আর ফাঙ্গাসের ইনফেকশনটা আমাদের দেশের ওয়েদারের জন্য বারবার ফিরে আসাটা খুব বেশি ইজি হয়ে যায়, কারণ আমরা এত বেশি হিউমিড, আমাদের ওয়েদার হট হিউমিড, অনেক বেশি সোয়েট করি আমরা, যার কারণে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা হয়েই যায়। মেয়েরা দেখা যাচ্ছে হয়তো হেজাব করতেছে, হেজাবের নিচে অনেক বেশি সোয়েট হয়, সো ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু রিপিটেডলি আসতেই পারে। সেই সব ক্ষেত্রে আপনার উচিত আবার ডক্টরের কাছে যাওয়া, কিংবা আপনি আমাদের এখানে আসতে পারেন। ডক্টর মিন্স কোনো ডার্মাটোলজিস্টের কাছেই আপনার যাওয়া উচিত। উনি আপনার কি মেডিসিন খেয়েছেন সেটা একটু দেখতে হবে, এবং নতুন করে আপনাকে মেডিসিন দিতে হলে সেটা আমাদেরকে আগের মেডিসিন কী খেয়েছেন সেটাকে মাথায় রেখেই দিতে হবে। সো যদি আপনি এখানে মেনশন করেননি আপনার কি মেডিসিন খেয়েছেন, বাট ভালো হয়েছিলেন, স্প্রে সব কিছু ইউজ করার পর আই থিঙ্ক ভালো কিছুই দিয়েছেন। সো কথা হচ্ছে আপনাকে যেতে হবে আবার ডক্টরের কাছে, এবং মেডিসিনগুলো কি খেয়েছেন সেটার সাথে অ্যাডজাস্ট করে আবার নতুন করে মেডিসিনের কোর্স স্টার্ট করতে হবে। এবং পাশাপাশি আপনাকে সচেতন থাকতে হবে যে স্ক্যাল্পটা ক্লিন আছে কিনা, সোয়েট হলে সেটাকে আপনি কীভাবে ক্লিন করতেছেন, বা ধুলাবালি যদি ডাস্টে অনেক বেশি এক্সপোজড হয়ে থাকেন সেক্ষেত্রে সেটাকে ক্লিন করতেছেন কীভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। আরেকজন কোশ্চেন করেছেন, is it possible to remove a stretch mark with laser treatment and PRP? Yes, Shurabhi, it's possible. স্ট্রেচ মার্ক আমরা লেজার প্লাস হচ্ছে পিআরপি দুটোতেই অনেক ভালো করে, আমাদের অনেক ভালো এখানে মেশিনারিজ আছে, এবং অনেক কেস আমরা করছি, অনেক কেসই আমরা করছি এই ধরনের প্রবলেমগুলো, ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। নাজিয়া মো, হ্যালো নাজিয়া, হ্যালো, আপনি কি অবস্থা? হসপিটাল, গুড টু সি ইউ টু। সো পিআরপি নিয়ে যদি আরও কারো কোনো কোয়ারিজ থাকে আপনারা করতে পারেন, প্লাস হেয়ারের আরও কোনো সমস্যা থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকে। অনেকেই আমাকে কোশ্চেন করেন, বা দেখা হলেই হয়তো অনেকে মুরব্বীরা জিজ্ঞেস করেন যে আমার চুল পেকে যাচ্ছে, সো আমি ডাই ইউজ করছি, ডাই ইউজ করার পর দেখা যায় যে কিছু হয়তো আমার চুল কাটছে, কোনো জায়গা হচ্ছে কালো হয়ে যাচ্ছে, কী করতে পারি, বা কোন ডাইটা ইউজ করব, এ ধরনের কোশ্চেনও আমরা পাই। কিন্তু কোন ধরনের ডাই ইউজ করব সেটা না বলে, বরং যে ডাইটা ইউজ করতেছি ডাইটা আসলে এক্সপায়ার ডেটটা দেখে চেক করে নেওয়া উচিত। প্লাস এর আগে যেটা বলতে হবে যে ডাই এমন একটা জিনিস, এমন একটা কেমিক্যাল যেটা অনেককেই স্যুট করবে বা অনেকেই স্যুট করবে না, বাট খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার অনেকেরই আছে যে ডাই ইউজ করার পর হয়তো সেটা বিয়ার্ড এরিয়াতে হলো কিংবা মাথায় ইউজ করছেন, দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার ইচিং শুরু হয়ে যাবে, চুলকানো শুরু হয়ে যাবে, প্রচণ্ড ধরনের চাকা হয়ে যাবে যে এরিয়াগুলোতে আপনি ইউজ করেছেন, কিংবা ফুল বডিতেই একটা অ্যালার্জিক রিয়াকশনের মতো চলে আসে। সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিস করতে হবে যে সেটার কিন্তু আপনার জন্য অ্যালার্জি আছে আপনার সেই জিনিসটাতে। সেরকম কোনো কন্ডিশন হলে অবশ্যই আপনার ডাই ইউজ করা উচিত না, কারণ আপনি যে ডাই ইউজ করবেন না কেন ইউজুয়ালি এই ধরনের প্রবলেমগুলো আসবে, এবং এটা কিন্তু আলটিমেটলি খুব খারাপের দিকে যেতে পারে। যদি সিভিয়ার কন্ডিশন হয়ে যায়, আপনার শ্বাসকষ্ট থেকে শুরু করে অ্যাঞ্জিওডিমা, চোখ ফুলে যাওয়া, আরও অনেক ধরনের অনেক প্রবলেম হতে পারে। সো অ্যালার্জিক রিয়াকশন যেটাকে বলতেছি আমরা,
যদি আপনার সেই ধরনের কোনো প্রবলেম হয় আপনার ডাই ইউজ করা উচিতই না। আরেক ধরনের কিছু প্রবলেম আছে যারা অনেকেই বলেন যে ডাই ইউজ করতেছেন কিন্তু চুলকায়, বা হচ্ছে গিয়ে ইউজ করলে যে যখন আপনি ইউজ করছেন তখন হয়তো 2-3 দিন এরকম চুলকাচ্ছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে, যখনই করেন তখন এই ধরনের হয়। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু রিপিটেডলি আসে। হয়তো যখন আপনি ডাইটা ইউজ করছেন তার নেক্সট কয়েকদিন হচ্ছে কি আপনার এরকম দানা উঠতেছে, কিংবা হচ্ছে কি চুলকাতে চুলকাতে আপনি ঘা বানিয়ে ফেলতেছেন, বা এই ধরনের প্রবলেম, দাগ পড়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি আপনার সেই প্রোডাক্টটার অ্যাগেনস্টে এক্সিমা ডেভেলপ করে যায় আপনার বডিতে। হ্যাঁ, সো যদি এই ধরনের প্রবলেম হয় আপনাদের ডাই ইউজ না করাই উচিত। ডাই ইউজ না করে ভালো থাকা যায় যতটা, সেভাবে মেনটেন করে নিজেকে চলা উচিত। আর গ্রে হেয়ার কিন্তু এখন ফ্যাশনেবল একটা লুক দেয়, সো গ্রে হেয়ারটাকে ঢাকতেই হবে, নট নেসেসারি। এর চেয়ে বেটার আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা নিয়ে কনসার্ন হয়ে গ্রে হেয়ার ঢাকাটাকে অফ করে দেওয়াই ভালো। আরও অনেক কোশ্চেন চলে আসছে, আমরা ট্রাই করি অ্যান্সার দেওয়ার জন্য। ঋতু কোশ্চেন করেছেন ওপেন পোরের জন্য কি ট্রিটমেন্ট আছে আপনাদের কাছে? অফকোর্স ঋতু, ওপেন পোরের জন্য আমাদের এখানে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে। আমরা ওপেন পোরের জন্য মেজো বোটক্স করতে পারি, ওপেন পোরের জন্য আমরা পিআরপি করতে পারি, দুটো কম্বিনেশন করে করলে অনেক ভালো রেজাল্ট আসে। ইউ ক্যান কাম অ্যান্ড কন্ট্যাক্ট উইথ আস। পিআরপির খরচ নিয়ে আরেকজন জানতে চেয়েছেন। আই থিঙ্ক পিআরপির খরচ নিয়ে আমরা বলেছি কিছুক্ষণ আগে, এটা সেন্টার টু সেন্টার ভ্যারি করে। আমাদের স্টার্টিং প্রাইসটা 10,000 থেকে, বাট এরপরও আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি। আরেকজন কোশ্চেন করেছেন অ্যাক্টিভেটেড পিআরপিটা সম্পর্কে একটু বলবেন, আমি বেশ কয়েকটা সেন্টারে গিয়ে শুনেছি। আচ্ছা, গুড কোশ্চেন। অ্যাক্টিভেটেড পিআরপি বলে আসলে, আচ্ছা পিআরপিটা কি, আমরা কিছুক্ষণ আগে যেমন বলেছি যে প্লেটলেট রিচ প্লাজমা। এখন সেই প্লেটলেটের ভিতরে কি থাকে? গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা আমাদের স্কিনের গোড়ায় যে সারের মতো কাজ করে, এবং প্লেটলেটটা ভেঙে ওটার ভিতর থেকে কিন্তু এই গ্রোথ ফ্যাক্টরটা আসছে। এখন অনেকেই আছেন যারা হচ্ছে এই এই প্লেটলেটটা হচ্ছে ভাঙছে কীভাবে, ভাঙাটাকেই বলতেছে যে অ্যাক্টিভেট করা, গ্রোথ ফ্যাক্টরটাকে রিলিজ করা। ইউজুয়ালি গ্রোথ ফ্যাক্টরটা, আচ্ছা আরও ইজি করে বলি, আমরা যখন ইনজেক্ট করি পিআরপিটা আমাদের স্ক্যাল্পের মধ্যে বা স্কিনের মধ্যে, এটা যখন আমাদের কোলাজেন ফাইবারের কন্ট্যাক্টে যায়, যে কিন্তু সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তার গ্রোথ ফ্যাক্টরটাকে রিলিজ করে, যেটা আমাদের চুলের গোড়ায় কাজ করতেছে। এখন অনেক সেন্টারই হয়তো বলবেন, যে অনেক ডক্টরই হয়তো বলবেন যে অ্যাক্টিভেটেড পিআরপি, এই পিআরপিটাকে অ্যাক্টিভ করার, স্কিনের ভিতরে যেহেতু সে অ্যাক্টিভ হচ্ছে, বাট বাইরে থেকেও আমরা অনেক সময় হয়তো এই প্লেটলেটটাকে অ্যাক্টিভেট করে দেন আমরা ইনজেক্ট করতে পারি, সেটাকেই হয়তো অ্যাক্টিভেট করা বলছেন। এখন অ্যাক্টিভেট করতে গেলে আমাদের বাইরে থেকে যখন আমরা অ্যাক্টিভেট করতে চাই যেটাকে, সেটা হচ্ছে কি যে প্লেটলেটটা যদি কোনো ক্যালসিয়াম সল্ট বা ক্যালসিয়ামের সংস্পর্শে আসে তখন কিন্তু সেটা অ্যাক্টিভেট হয়। সো বাজারে কিন্তু, বাজার বলবো না, যে ফার্মাসিগুলোতে কিন্তু অনেক ধরনের ক্যালসিয়াম ইনজেকশন অ্যাভেলেবেল আছে, যেগুলো ইউজ করে আমরা হয়তো যখন আমরা সেন্ট্রিফিউজ মেশিনে সেই ব্লাডটাকে কালেক্ট করে মেশিনে দিচ্ছি, তখন আমরা সেই ক্যালসিয়ামগুলোকে, ইনজেকশনগুলোকে মিক্সড করে সেন্ট্রিফিউজ করলে প্লেটলেটটা হয়তো অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেটা সেরামের সাথে কন্টেন্ট হয়ে একসাথে বের হয়ে আসে, আমরা স্ক্যাল্পে ইনজেক্ট করি, সেক্ষেত্রে একটা অ্যাক্টিভেটেড পিআরপি বলা যায় সেটাকে। এখন আরেকটা অ্যাক্টিভেটেড আরও একটা পদ্ধতিতে আছে, বাট আমরা সেটা কিন্তু আমাদের ডার্মাটোলজিতে ইউজ করি না। সেটা হচ্ছে ফটো অ্যাক্টিভেটেড পিআরপি, যেটা একটা স্পেসিফিক মেশিন আছে যার ভেতরে ওই পিআরপিটাকে আমরা কিছুক্ষণ রেখে দিলে প্লেটলেটটা অ্যাক্টিভেট হয়। এটা ইউজুয়ালি আমরা স্কিনের জন্য ইউজ করি না বা স্ক্যাল্পের জন্য ইউজ করি না, এটা ইউজুয়ালি অর্থোপেডিক্সের যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু এই ধরনের পিআরপিগুলোকে ইউজ করেন। সো আলাদা করে আসলে প্লেটলেটটাকে অ্যাক্টিভেট করার প্রয়োজন হয় না, কারণ আলটিমেটলি সেটা স্ক্যাল্পের ভিতরে যে যখন কোলাজেন ফাইবারের সংস্পর্শে আসে এমনিতেই অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। আই থিঙ্ক আপনাকে কিছুটা আমি ক্লিয়ার করতে পেরেছি। একজন কোশ্চেন করেছেন, সাজেস্ট মি ওয়ান গুড শ্যাম্পু অর এনি ট্রিটমেন্ট ফর কিওর লাইস প্রবলেম ফর মাই বেবি গার্ল, এজ হচ্ছে 10। নাইস কোশ্চেন ববি।
লাইসের প্রবলেমটা আসলে অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেলে ফুল ফ্যামিলির জন্য। যদি একজন কারো লাইস হয়, দেখা যায় ফুল ফ্যামিলিতেই এটা স্প্রেড করে যায়। আম, যেহেতু আপনি বলেছেন বাচ্চাটার বয়স হচ্ছে 10 বছর, মেবি আপনার মেয়েই হবে। সো ফার্স্ট অফ অল আমি একটু বলি যে ইউজুয়ালি এই বয়সের লাইসগুলো কেন হয়। বাচ্চাটা স্কুলে যাচ্ছে, দেখা যাচ্ছে ওর কোনো ফ্রেন্ডের হয়তো এই ধরনের প্রবলেম আছে, বা যার মাথায় লাইসটা আছে, আচ্ছা লাইস মিনস হচ্ছে উকুন। সো যার হয়তো কোনো ফ্রেন্ডের মাথায় এই ধরনের প্রবলেমটা আছে, উকুনটা আছে, ওখান থেকে কিন্তু ও নিয়ে আসতে পারে বাসায়, কারণ এটা খুব বেশি ছোঁয়াচে একটা প্রবলেম। সো আমরা ধরে নিচ্ছি যেহেতু আপনাদের বাসায় কারণেই ওরই আছে, সো বাইরে থেকে হয়তো ক্যারি করে নিয়ে এসেছে জিনিসটা। বাট আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে ওর থেকে কিন্তু আপনাদের সবারই হয়ে যেতে পারে উকুনের প্রবলেম। যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় অনেক ধরনের শ্যাম্পু বা সোপের কথা বলবে, ইংলিশ উকুননাশক সাবান বা এই ধরনের অনেক শ্যাম্পুর নাম আছে যেগুলো ইউজ করলে উকুন চলে যায়। আসলে সেটা কোনো অথেন্টিক ওয়ে না উকুনটাকে ক্লিন করার জন্য। বাট আমরা ডক্টররা যেটা বলবো সেটা হচ্ছে পারমেথিন কন্টেইনিং ক্রিম পাওয়া যায়, যেটাকে আচ্ছা আমি একটা ট্রেড নেম বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে অ্যালাইস স্কোয়ার সম্ভবত বানাচ্ছে অ্যালাইস ক্রিম। সেই ক্রিমটা আপনি আপনার মেয়েকে, নট অনলি আপনার মেয়েকে, বাসায় আপনারা যারা আছেন, যে কয়জন ফ্যামিলি মেম্বার আছেন, তারা সবাই একসাথে একই দিনে ইউজ করবেন। ক্রিমটা লাগানোর নিয়ম হচ্ছে 10 মিনিট থেকে আধা ঘন্টার মতো আপনাকে সেই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটা চুলেই ক্রিমটা লাগাতে হবে। লাগিয়ে 10 মিনিট থেকে আধা ঘন্টা ওয়েট করতে হবে, দেন চুলে শ্যাম্পু করতে হবে। এভাবে হয়তো যাদের অল্প উকুন আছে তাদের একবার অ্যাপ্লিকেশনেই হয়তো এটা ক্লিন হয়ে যাবে, কিংবা 2বার কি 3বার বা অনেক সময় 4বারও লাগাতে হতে পারে। বাট সেটা প্রত্যেক উইকে একবার করে লাগাবেন, বাসার সবাই লাগাবেন। আদারওয়াইজ দেখা যাবে কারোর মাথা যদি অল্পও থেকে থাকে, সেটা থেকে আবার হয়তো বাসার সবাইকে স্প্রেড করে যাচ্ছে। সো অ্যালাইস ALIC অ্যালাইস ক্রিম, এটা 10 থেকে 30 মিনিটের জন্য লাগাবেন, বাসার সবাই লাগাবেন, একই দিনে লাগাবেন, দেন শ্যাম্পু করবেন। হ্যালো তাসমিয়া। আরেকজন কোশ্চেন করেছেন, আমার পিছন সাইডে চুল কমে যাচ্ছে, এখন সামনের দিক থেকে কিছু কমে যাচ্ছে। পিছনে চুল কমে গেছে, এখন সামনে থেকে চুল কমে যাচ্ছে। আমি খরচের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আই থিঙ্ক আনাফ আপনি পিআরপির কস্ট নিয়েই কথা বলতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। আপনার চুল যদি কমে যাচ্ছে, দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি আপনার চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে আপনি সো হেয়ার ফলটাকে স্টপ করতে হবে, হেয়ার ফলের রিজন ফাইন্ড আউট করতে হবে। দেন আপনাকে আমরা কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট প্লাস হচ্ছে আপনার মিনক্সিডিল অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা ইউজ করতে হবে। দেন আপনাকে আমরা পিআরপির জন্য সাজেস্ট করব। পিআরপির খরচ আমি আবার বলছি, সেন্টার ভেদে এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। আমাদের এখানে স্টার্টিং প্রাইস 10,000, বাট আমরা এরপরও ডিসকাউন্ট করতে পারি। আমাদের এখানে যে পিআরপিটা আমরা করছি সেটা যে কোনো জায়গায় হচ্ছে অনেক বেশি প্লেটলেট রিচ, অলমোস্ট 4 টাইমস রিচ প্লেটলেট দিয়ে আমরা পিআরপিটা করছি। আপনাকে আসতে হবে, আসলে না এসে না দেখে অনেক কিছুই বলা যায় না। একজন কোশ্চেন করেছেন পিআরপি মিনিমাম কতবার দিতে হবে এবং সাকসেস রেট কত %? যিনি কোশ্চেন করেছেন উনিও একজন ডার্মাটোলজিস্ট, বাট আমার কাছে এই কোশ্চেন কেন করলেন বুঝলাম না। নিবে হ্যালো হাসান, পিআরপি কতবার করতে হবে সেটা আসলে আমরা পেশেন্টের স্ক্যাল্পের কন্ডিশন দেখেই বুঝতে পারি। কারো কারো ক্ষেত্রে হয়তো সেটা, আমি মিনিমাম একটা পেশেন্টকে বলি আপনি 7 থেকে 8বার করেন, কারো ক্ষেত্রে দেখা যায় 10বারও লাগতে পারে, কারো ক্ষেত্রে হয়তো এর বেশিও যেতে পারে।
বাট অনেক সময় দেখা যায় যে হয়তো একটা 8টা বা 10টা সিটিং নেওয়ার পর চুলটা অনেক ভালো একটা কন্ডিশনে আসলে, নতুন করে হেয়ার গ্রোথ হয়েছে। বাট তারপরেও আমি কিন্তু পেশেন্টকে বলি যে মেনটেনেন্সের জন্য হলেও আপনি 6 মাস পর এসে হয়তো একসাথে 2 মাস বা হচ্ছে 4 মাস পর এসে একসাথে দুটা পিআরপি নিলেন 1 মাস পর পর মেনটেনেন্সের জন্য, এটা কিন্তু দরকার হয় আসলে। আর সাকসেস রেট জানতে চেয়েছেন, সাকসেস রেট ইজ ভেরি হাই। যদি হেয়ার ফলিকলটা অ্যাক্টিভ থাকে, হেয়ার ফলিকল অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছে যদি হেয়ার ফলিকল থেকে থাকে স্ক্যাল্পের নিচে, তাহলে যদি সেটা আনহেলদি কন্ডিশনেও থাকে আমরা সেটাকে পিআরপির মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি, এবং সাকসেস রেট ইজ ভেরি গুড, ভেরি গুড। পিআরপি করে কি হেয়ার ফলিকল তৈরি হয় না? জিকু ভাই জানতে চেয়েছেন। হেয়ার ফলিকল তৈরি হয় না, বাট যদি হেয়ার ফলিকল থেকে থাকে এবং আনহেলদি এনভায়রনমেন্ট থাকে ওটার, বা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে প্লেটলেট থেকে যে গ্রোথ ফ্যাক্টরটা আসতেছে সেটা একটা সারের মতো কাজ করে হেয়ার ফলিকলের উপরে, এবং গ্রোথটাকে ভালো করতে পারে, হেলদি হেয়ার হতে পারে। শ্যাফট যদি চিকন থাকে হেয়ারে সেটাকে আমরা মোটা করতে পারি, ড্যামেজ থাকলে হেয়ারটাকে আমরা রিপেয়ার করতে পারি। সো নতুন করে হেয়ার ফলিকল তৈরি করতে পারে না, বাট সেটা ইনঅ্যাক্টিভ থাকলে আমরা সেটাকে অ্যাক্টিভ করতে পারি। সাইফুল ইসলাম সাহেব থ্যাংক ইউ বলেছেন, থ্যাংকস আপনাকে। ফেরদৌস আলম কোশ্চেন করেছেন, আমার প্রশ্ন হচ্ছে আমার মাথায় চুল পেকে যাচ্ছে, এখন আমার কি করা উচিত, কিংবা আমি কি করতে পারি, দয়া করে আমাকে একটু জানাবেন। ভাইয়া চুল পাকা নিয়ে কিন্তু আমরা অলরেডি একবার বলে ফেলেছি। আই থিঙ্ক আপনি আমাদের লাইফটা যদি আবার শুরু থেকে রিভিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন। আমি আরেকবার যদি বলতে চাই তাহলে বলতে হবে হচ্ছে চুল পাকার কারণটাই হচ্ছে গিয়ে প্রথমত আমরা জানি না কেন, সুনির্দিষ্ট কোনো কারণ আমরা ফাইন্ড আউট করতে পারিনি। দ্বিতীয়ত জেনেটিক্যালি হতে পারে, যদি বংশের কারো থেকে থাকে সেক্ষেত্রে। তাছাড়া যদি আপনার হেয়ার কেয়ারের জন্য এক্সট্রা কোনো প্রোডাক্ট ইউজ করে থাকেন, সবচেয়ে বেশি বলবো হচ্ছে হেয়ার ডাইয়ের ব্যাপারে। হেয়ার ডাইটা কিন্তু খুব বেশি রেসপন্সিবল আমাদের নতুন করে চুল পাকানোর জন্য। যারা ফুল হেয়ার ডাই করছেন কিংবা যারা হাইলাইটস করছেন তাদের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট রিজন চুল পাকার জন্য। তাছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন চুল পেকে যাওয়ার জন্য। সো আপনি সমাধান চেয়েছেন, সমাধান আসলে সুনির্দিষ্ট সমাধানের কথা সেরকম কোনো কিছু করার নেই, বাট আপনাকে নিউট্রিশন লেভেলটা ঠিক করতে হবে অবশ্যই। এবং আপনি হেয়ার ডাই ইউজ করতে পারেন, হেয়ার ডাই ইউজ করতে হবে সেই ক্ষেত্রে, বাট আপনাকে সচেতন হতে হবে হেয়ার ডাই ইউজ করার ব্যাপারে, সেটা কোন ব্র্যান্ড ইউজ করছেন, তার এক্সপায়ার ডেট আছে কিনা, এবং আপনার সেই ডায়ের এগেনস্টে অ্যালার্জি বা কোনো এক্সিমেটাস কোনো প্রবলেম হয় কিনা। এবং এরপর আমি একটা কথা বলবো যে হেয়ার কিছু ট্রিটমেন্ট আমরা দেই সেটা এখন এক্সপেরিমেন্টাল লেভেলে আছে, সেটা আসলে সেরকম কোনো রেজাল্ট আমরা সুনির্দিষ্ট কোনো রেজাল্ট আমরা পাইনি। তো সেটা আমি অনলাইনে না বললেই মনে হয় ভালো হয়। একজন কোশ্চেন করেছেন, আমার মুখে ব্রণ ও ওপেন পোর ও দাগ আছে, বয়স 30। ওকে, অ্যাকনির প্রবলেমটা তো আসলে খুব এমন একটা প্রবলেম যে কারো হচ্ছে না বা কখনো হয়নি আমি খুব কমই শুনেছি। সো অ্যাকনির প্রবলেম নিয়ে কথা বলতে অনেক কথা বলতে হবে, অ্যাকনি কেন হচ্ছে। কবির সাহেব আপনি কিন্তু ওরকম করে আমাদেরকে নির্দিষ্ট করে বলেননি যে আপনার ব্রণটা কেমন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্রণ থেকে পুজের মতো বের হচ্ছে, অনেকের দেখা যায় ছোটো ছোটো শক্ত দানার মতো হয়ে আছে, অনেকে দেখা যায় যে অনেক বড় ব্যথা হচ্ছে, একদম ভিতর থেকে বসে আছেন ডিপ সিটেড এরকম ব্রণ। সো ব্রণটার ট্রিটমেন্ট কিন্তু আমরা তার প্রকারভেদেই করে থাকি। অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই, অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে টপিক্যাল অ্যাপ্লিকেশন দিতে হয়। তাছাড়া যদি আরও খারাপ কোনো কন্ডিশন ডেভেলপ করে সেক্ষেত্রে আরও অ্যাডভান্স অনেক ট্রিটমেন্ট আছে। সেটা আসলে আপনার ব্রণের কন্ডিশন দেখেই
আমার জন্য বলাটা ইজি হবে। বাট আপনি ওপেন পোরের জন্য বলেছেন, দাগের জন্য বলেছেন। হ্যাঁ, ওপেন পোরটা আমি ধরেই নিচ্ছি যে আপনার ব্রণ যেহেতু আছে, সো ওপেন পোর হওয়াটা খুবই ইজি আপনার জন্য। ওপেন পোরের জন্য কিন্তু আমরা যে আজকে পিআরপি নিয়ে কথা বলছি, এটা কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন ওপেন পোরের জন্য। প্লাস হচ্ছে আমরা ওপেন পোরের জন্য মেসোবোটক্সও করি, দুটার কম্বিনেশন কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। প্লাস দাগ আছে বলেছেন, দাগটাকে আমি ধরে নিচ্ছি আপনার অ্যাকনির জন্য দাগ হয়েছে। সো এই অ্যাকনির দাগ রিমুভ করার খুব একটা প্রবলেম হয় না, এমনিতেই সেটা চলে যায় 2-3 মাস একটু ওয়েট করলে। বাট তারপরেও যদি অ্যাকনি থেকে আপনার দাগ বলতে যদি গর্ত হয়ে যায়, সেটাও আমরা পিআরপি দিয়ে কারেক্ট করতে পারি। যদি সেটা ব্ল্যাক স্পট হয়ে যায়, সেটার জন্যও আমরা অনেক ধরনের ক্রিম ইউজ করতে পারি, লাইক হাইড্রোকুইনোন যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট দেয়। অনেকেই হয়তো বলেন যে আমার হাইড্রোকুইনোন কিন্তু বাইরের দেশগুলোতে ইউজ হচ্ছে না, আমরা কেন ইউজ করছি? বাট ফর কাইন্ড অফ ইনফরমেশন দ্যাট এটা হচ্ছে আমাদের দেশে, আমাদের যে এশিয়ান কান্ট্রি, আমাদের যে স্কিন টোন, আমাদের যে স্কিন কন্ডিশন, সেটার জন্য কিন্তু হাইড্রোকুইনোন ভালো কাজ করে। ওয়েস্টার্নদের জন্য এটা ভালো কাজ করে না, ওনাদের ওয়েস্টার্ন কান্ট্রির জন্য আলফা আর বিউটিনটা ভালো কাজ করে, আমাদের জন্য কোনো প্রবলেম নেই। আরেকজন কোশ্চেন করেছেন, আমার মাথার চুলের গোড়া একদম হালকা, চুলগুলো পড়ে প্রচুর, বিশেষ করে কপালের উপর দিকের চুল। আমার খুশকি হয়, সেই সাথে কপালে প্রচুর পরিমাণ ঘামে, আর কানের উপরে চুলগুলো পেকে যাচ্ছে। ওকে, জুবাইর সাহেব, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আপনার যেটা প্রবলেম হচ্ছে কি, আপনার কপালের দিকের চুলগুলো পেকে চুল, আচ্ছা, কপালের দিকের চুলগুলো আপনার পড়ে যাচ্ছে। ওকে, হরমোন লেভেলের ইমব্যালেন্স, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আমরা বলে থাকি। এই ধরনের অ্যালোপেশিয়াগুলোর জন্য কিন্তু আপনার এই কপালের দিকের চুলগুলো ছেলেদের বেশি পড়ে যায়। হ্যাঁ, মেয়েদের যে পড়ে না কপালের দিকের চুল, সেটা কিন্তু না, মেয়েদেরও পড়ে। বাট মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ হচ্ছে কি ট্র্যাকশনাল অ্যালোপেশিয়া আমরা যেটা বলি। অনেক মেয়ে আছেন যে টেনে, এক ধরনের পিছনের দিকে এরকম করে টেনে চুল বাঁধার জন্য খুব বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু কপালের চুল অনেক বেশি পড়ে যায়, ট্র্যাকশনাল অ্যালোপেশিয়া বলি আমরা সেটাকে। সো এটার জন্য আপনাকে আসলে যুবা সাহেব, যদি ফ্রন্টের দিকে চুলটাই আপনার বেশি পরে আসতে হবে, আমরা একটু হরমোন অ্যানালাইসিস করবো, আপনার চুলের কন্ডিশনটা অ্যানালাইসিস করে দেন আমরা ট্রিটমেন্ট অপশন কিন্তু অনেক কিছু আছে, আমরা অলরেডি আজকে আলোচনা করে ফেলেছি। ট্রিটমেন্ট আপনাকে দেওয়া যাবে, সেটার জন্য আপনি মিনোক্সিডিল নিতে পারেন, হেয়ার সাপ্লিমেন্ট নিতে হতে পারে। এবং আপনার আরও লিখেছেন মাথায় খুশকি হয়, সেই সাথে কপালে প্রচুর পরিমাণ ঘামে। খুশকির জন্য কিন্তু আমরা অনেকগুলো শ্যাম্পুর কথা অলরেডি বলে ফেলেছি। কিটোকোনাজল শ্যাম্পু, যেমন হচ্ছে জিটিকিট শ্যাম্পু আছে, নবফেন শ্যাম্পু আছে, নিজোডার শ্যাম্পু, আর অনেক ধরনের শ্যাম্পু আছে, যেগুলো আমি 2-4টা নাম বলে দিচ্ছি, আপনারা নিতে পারেন এই শ্যাম্পুগুলো। এবং কপালে প্রচুর পরিমাণ ঘাম বলতেছেন, হ্যাঁ, ঘাম হওয়াটা এক একজনের জন্য এক এক রকম, ঘাম এক এক রকম হয়। বাট আপনার যেহেতু প্রচুর ঘাম হয়, কেয়ার করবেন যাতে ঘামটা জমে না থাকে, ঘামটাকে ক্লিন করে ফেলার ট্রাই করবেন। এতে হবে কি যে আপনার অন্য কোনো ঘাম থেকে যে ডাস্ট জমবে বা কোনো জার্ম অ্যাটাক করবে, এবং সে কারণে হচ্ছে আপনার স্ক্যাল্পের কোনো ধরনের ডিজিজ কন্ডিশন তৈরি হবে, সেটা যাতে না হয়, তাহলে কিন্তু চুলটা পড়া আরও বেশি বেড়ে যাবে। আর পাকা চুল নিয়ে আজকে অনেক কথা হয়ে গেছে, সো আর কিছু বলতে চাচ্ছি না। সাবরিনা লিখেছেন, আমার বেবি হওয়ার পর হেয়ার ফল হচ্ছে। হ্যালো সাবরিনা, বেবি হওয়ার পর হেয়ার ফল হওয়াটা কিন্তু অনেক বড় একটা, মানে সিম্পল একটা রিজন, বড় বলবো না, আসলে সবারই হয়। ইউজুয়ালি আপনি নোটিস করবেন আপনার বেবির বয়স যখন 4 মাস থেকে শুরু করে 18 মাস পর্যন্ত, তখন আপনার মাথার চুল পুরো পড়ে যাবে। এটা একটা হরমোনাল ইমব্যালেন্স বলেন বা হরমোনাল একটা চেঞ্জের জন্য এই ধরনের চেঞ্জটা হয়, হঠাৎ করে ডেলিভারির পর হেয়ারটা ফল হয়। বাট 4 মাস থেকে বাচ্চার বয়স 18 মাস, এই সময়টাতে আপনার হেয়ার ফলটা সবচেয়ে বেশি হবে। সলিউশন হচ্ছে এই সময় যদি আপনি একটু হেয়ার সাপ্লিমেন্ট নিতে পারেন। হেয়ার সাপ্লিমেন্টের জন্য লাইক হেয়ারের জন্য কি দরকার হয়, যেমন বলেছি ক্যালসিয়াম দরকার হয়, ভিটামিন ডি দরকার হয়, জিঙ্ক দরকার হয়, অনেক বেশি দরকার হয় হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডসগুলো, বায়োটিন দরকার হয়। সো এই ধরনের সাপ্লিমেন্টগুলো প্লাস
মিনক্সিডিল 5% যদি এভরি রাত্রেবেলা আপনি ইউজ করতে পারেন, 10টা করে পাফ আপনি যদি আপনার পুরো মাথার মধ্যে দেন, এক্ষেত্রে কিন্তু হেয়ার ফলটা কমবে এবং হেয়ার গ্রোথ করতে হেল্প হবে। আর সাপ্লিমেন্টের কথা বলতে গেলে আমি আপনাকে বলবো আপনি বেটার আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে সাপ্লিমেন্ট সাজেস্ট করতে পারবো। ইটস আ ভেরি গুড ওয়ান, যেটা হচ্ছে কমপ্লিট একটা ট্রিটমেন্ট প্যাকেজ আছে, 1 মান্থসের প্যাকেজ, এটা আমাদের কাছেই আছে, আমাদের সেন্টারেই অ্যাভেলেবেল। যেটা আপনি বাইরে থেকে হয়তো এই সবগুলো এতগুলো সাপ্লিমেন্ট খেতে গেলে কিন্তু আপনাকে অনেকগুলো ট্যাবলেট, অনেকগুলো ক্যাপসুল খেতে হবে, যেটা আসলেই কারোর জন্য সম্ভব না, পসিবল না। সো আমাদের কাছে, আমাদের সেন্টারে যেটা অ্যাভেলেবেল আছে, এটা একটা কম্প্যাক্ট একটা জিনিস, যেটা হচ্ছে 1 মান্থসের প্যাকেজ। এটা ইজিলি অ্যাভেলেবেল, ইজিলি আপনি সবগুলো সাপ্লিমেন্ট একসাথে নিতে পারবেন। একজন লিখেছেন অ্যাকচুয়ালি যে আমার স্কিন প্রবলেমের জন্য আমার কাছ থেকে মেডিসিন নিয়েছিলেন, সেটা কাজে দিয়েছে। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম সাহেব লিখেছেন আমার চুলগুলো খুব পাতলা ও রুক্ষ। সাইফুল ইসলাম সাহেব, চুলগুলো পাতলা হওয়ার কারণ কি হেয়ার ফল, নাকি শুরু থেকেই আপনার চুলটা এমন, সেটা কিন্তু আপনি বলেননি। চুল পাতলা হওয়ার জন্য কিন্তু ট্রিটমেন্ট, আমার চুল ঘন করার ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। অলমোস্ট আমরা আজকে অনেকবার পিআরপি নিয়ে কথা বলে ফেলেছি। তাছাড়া যদি কোনো স্পেসিফিক্যালি আপনার সামনের দিকটাতে যদি অনেক বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে, এবং পিছনের দিকে যদি আপনার অনেকগুলো চুল থাকে, আমরা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের কথা বলি, যেটা আমাদের সেন্টারে অ্যাভেলেবেল হচ্ছেন, আমাদের প্রফেসররা করছেন, আমরা করছি। সো হেয়ার ট্রান্সপ্লান্টও করা যেতে পারে, পিআরপি করা যেতে পারে। সো আপনাকে আসতে হবে। এবং আপনি বলেছেন আপনার চুলটা রুক্ষ, হ্যাঁ, চুলের রুক্ষতার ব্যাপারে ট্রিটমেন্টের জন্য আমি এটা একটু আবার বলি, হেয়ার সেরাম ইউজ করাটা কিন্তু খুব দরকার। যাদের বিশেষ করে হেয়ার ডাই ইউজ করেন বা হাইলাইটস করা আছে বা হয়তো অনেক বেশি সানলাইট এক্সপোজড হন, তাদের জন্য কিন্তু হেয়ার সেরামটা আসলে খুব দরকার, কারণ এই জিনিসগুলো চুলটাকে কিন্তু অনেক বেশি রাফ করে ফেলে, ড্রাই করে ফেলে, হার্ড করে ফেলে। সো হেয়ার সেরামটাকে ইউজ করতে হয় কী করে, শাওয়ারের পর যখন চুলটা আপনি মুছবেন বা রুমে এসে, যখন হালকা একটা ভেজা ভাব থাকবে, এর মধ্যে আপনি হয়তো সিরামটাকে হাতে নেবেন, নিয়ে আপনি পুরো হেয়ারটাতে যেভাবে অয়েল লাগান সেভাবেই লাগিয়ে ফেলবেন, দেন ড্রাই করবেন, চুলটা কিন্তু আপনার সফট থাকবে। তাছাড়া আমরা হেয়ারের জন্য কিছু ফুড আছে, হেয়ার ফুড, সেই ফুডগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন চুলের মধ্যে, চুলের গোড়াতে আফটার শাওয়ার। সেটাও কিন্তু আপনার চুলকে যেমন নিউট্রিশন দিবে, তেমন রুক্ষ যে ভাবটা সেটাও দূর করবে। আমি একটা নাম বলে দিচ্ছি, নোভোফেন স্ক্যাল্প অ্যাপ্লিকেশন যেটা আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। একজন লিখেছেন আমার মুখে অনেক ছোট বড় তিল আছে, কি করা যেতে পারে? হ্যাঁ, তিল আছে, হ্যাঁ ঠিক আছে। সেটা তিলটা আসলে কেমন, সেটা কি মোলের মতো কিছু, নাকি শুধু হচ্ছে আপনার ছোট ছোট ব্ল্যাক স্পট, সেটা আমাদেরকে আসলে দেখতে হবে। বাট যদি এরকম ধরনের তিল হয়, সেটাকে কিন্তু আমরা খুব ইজিলি রিমুভ করতে পারি। আমাদের যে CO2 লেজার আছে, সেটা দিয়ে কিন্তু আমরা সেটাকে অনেক ইজিলি রিমুভ করতে পারি। সো আপনাকে আসতে হবে, এটার আসলে বাট এর আগে আপনাকে এটা নোটিস করতে হবে যে আপনার তিলটা কেন হচ্ছে, আপনি কি অনেক বেশি সানলাইট এক্সপোজ হন কিনা, বা আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন, সব কিছু আমাদের আসলে জানতে হবে। বাট তিল ইউজুয়ালি এটা কি হাইপার পিগমেন্টেশন হচ্ছে, ইউজুয়ালি হয় কি যে, এটা আমরা যদি আরও বলতে চাই, এটা ফ্রিকলসও বলতে পারি। সেই ফ্রিকলসটা কিন্তু অনেক বেশি সানলাইট এক্সপোজারের কারণে হয়। যারা সানব্লক ইউজ করেন না তাদের হচ্ছে, যারা সানব্লক ছাড়া রান্না করছেন তাদের হচ্ছেন। আরও তো দেখা যায় যে আমাদের দেশে যে মায়েরা বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে আনতে যে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই ধরনের প্রবলেমগুলো খুব ইজিলি আমরা পাচ্ছি তাদের কাছ থেকে। সো সানব্লক ইউজ করাটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং এর আগে আরও বলবো যে এমন কোনো ক্লথস ইউজ করেন যেটা আপনাকে প্রোটেকশন দিবে, এবং একটা ছাতা ইউজ করেন যেটা সানলাইট থেকে আপনাকে প্রোটেকশন দিবে।
আর এরপর দ্যাট মিনস কি একটা ন্যাচারাল ব্লক যেটা হচ্ছে কাপড় এবং ছাতা, দেন হচ্ছে কি আপনাকে কেমিক্যালি ব্লক করতে হলে সানব্লক ইউজ করতে হবে, এবং নাম্বার 3 এরপরও যদি আপনার কোনো ধরনের প্রবলেম থেকে থাকে আমাদের কাছে আসতে হবে। তিল বা যেটাকে আমরা বলি ফ্রিকেলস বা ডিপিএন এই ধরনের প্রবলেমগুলো থাকে, সেটাকে আমরা কিন্তু আমাদের লেজার দিয়ে ক্লিন করতে পারি। আরেকজন সেই একই কথা বলেছেন, তিল রিমুভ করা যাবে কি? অবশ্যই যাবে অর্নি, তিল রিমুভ করা যাবে। আমাদের লেজার আছে, সেটাতে আমরা তিল রিমুভ করতে পারি, বাট এর আগে আপনাকে কেয়ারফুল হতে হবে আপনার স্কিনের ব্যাপারে। অনেক বেশি সান এক্সপোজ হওয়া যাবে না, সান এক্সপোজ হলেও সানব্লক ইউজ করতে হবে, প্লাস হচ্ছে ছাতা ইউজ করতে হবে, কাপড় ইউজ করতে হবে। থ্যাংক ইউ রাধিকা। আরেকজন লিখেছেন পক্সের দাগ কি রিমুভ করা যায় কি না? পক্সের দাগটা কেমন সেটা আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে অনেক সময় দেখা যায় যে পক্স হওয়ার পর বেশ রিসেন্টলি কয়েক মাস একটা কালো কালো যে ছোটো ছোটো দাগ থাকে, সেটা কিন্তু কয়েক মাসেই কিন্তু চলে যায়, নিজে থেকে অনেকটা লাইট হয়ে যায়। তারপরেও যদি থাকে সেক্ষেত্রে আমরা অনেক কিছু ক্রিম আছে, সেই কিছু ক্রিম আমরা ইউজ করতে দিতে পারি, কিংবা অনেকে পক্সে দেখা যায় যে গর্তের মতো কিছু বসে যায় স্কিনটা, সেক্ষেত্রেও ট্রিটমেন্ট আছে। ইভেন আমরা পিআরপি দিয়ে সেটা ভালো একটা ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, একজন জানতে চেয়েছেন হচ্ছে ওপেন পোর এবং ব্রণের দাগ। আমরা কিন্তু ওপেন পোর আর ব্রণের দাগ নিয়ে অনেক কথা বলে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আই থিঙ্ক আপনি আমাদের ভিডিওটা লাইভ শেষ হলে আবার রিভার্ট করে দেখলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। এনি ট্রিটমেন্ট ফর ওল্ড স্কার? জানাব আল গাজালি, আপনি জানতে চেয়েছেন ওল্ড স্কারের জন্য কিছু করা যেতে পারে কি না? হ্যাঁ, ওল্ড স্কারের জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, বাট আসতে হবে, দেখেই বলতে পারবো। সো আমরা আজকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলেছি, আমাদের সাথে অনেক ভিউয়ার্স ছিলেন, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের টপিক ছিল যদিও আজকে হেয়ার এবং হেয়ারের বিভিন্ন ধরনের সমস্যা এবং পিআরপি, এছাড়াও আমরা কিন্তু অনেক ব্যাপার নিয়ে আজকে কথা বলে ফেলেছি। আই থিঙ্ক আপনাদের অনেকটা হেল্প করতে পেরেছি, বা এরপরও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে আমাদের পেজে কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের ইডাব্লিউর যে নাম্বার দেওয়া আছে আমাদের পেজে, সেটার সাথে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন। ট্রাই করব আপনাদেরকে আপনাদের কোয়ারিজের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাদের সাথে অনেকক্ষণ ধরে থাকার জন্য এবং ধৈর্য ধরে আমাকে শোনার জন্য। আর দ্যাটস অল, ভালো থাকবেন। আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই, অনেকেই কোয়ারি করছেন যে আমাদের অ্যাড্রেসটা জানতে চাচ্ছেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডিতে মিরপুর রোডের উপরে। আরও ইজি করে বলতে গেলে সেটা হচ্ছে রাপা প্লাজার ঠিক অপোজিটে নাভানার নিউবেরি বিল্ডিং, এটার লিফটের 5 প্রেস করতে হবে আপনাকে। ইডাব্লিউ ভিলা মেডিকা, ইডাব্লিউ ভিলা মেডিকা ইটস আ জার্মান ব্র্যান্ড, এটার 21st ফ্র্যাঞ্চাইজ আমাদের কান্ট্রিতে আমরা নিয়ে এসেছি। আমাদের এখানে অ্যাস্থেটিক সহ রিজেনারেটিভের আর অনেক ধরনের ট্রিটমেন্ট আমরা করছি। সো আপনাদের অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন, স্টে হোম and stay safe. Bye.